সাধারণত আমি স্টুডেন্টদেরকে ক্যামেরা অন রাখতে বলি। কারণ হচ্ছে ক্যামেরা অন না থাকলে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন লস হয়ে যায় ক্লাসের প্রতি, তার মনোযোগ অন্যদিকে ডাইভার্টেড হতে পারে, অথবা দেখা যায় যে অনেক সময় ক্লাসে জয়েন দিয়ে হয়তো ঘুমিয়ে পড়ে বা কিংবা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। সো এই জন্য সবচেয়ে বেটার হয় অনলাইন ক্লাসে জয়েন করার সময় ক্যামেরা অন করে। বাট আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, মানে অনলাইনে ফার্স্ট ক্লাস, সেহেতু আমি ক্যামেরা নিয়ে খুব বেশি চাপাচাপি করবো না। বাট নেক্সট থেকে যারা জয়েন করবে চেষ্টা করবো হচ্ছে ক্যামেরা অন রেখে জয়েন করবো। মানে তোমার জন্য যেমন ভালো, আমার জন্য ভালো। বিকজ আমি যদি এখন এই যে ক্যামেরা অফ করে যদি তোমাদের সামনে কথা বলি, জিনিসটা খুব ইন্টারেক্টিভ হচ্ছে না, বরং আমাকে যদি তোমরা দেখতে পাও, আমার চেহারা যদি দেখা যায়, আমার জেস্টার যদি দেখা যায়, সেক্ষেত্রে লেসনটা ইন্টারেক্টিভ হয়। তো চেষ্টা করবে ক্যামেরা অন করে জয়েন করার জন্য। যাক, আমরা হচ্ছে তো একটু সবার খোঁজ খবর শুনি, কি অবস্থা সবাই। সবাই কি গ্রামে চলে গিয়েছো? না স্যার, যাচ্ছি। কেউ কেউ হয়তো এখন বাসে আছো, রাইট? বাসে অথবা ট্রেনে। তো বাসে কিংবা ট্রেনে থাকা সত্ত্বেও ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ। আমি আসলে চাচ্ছিলাম অফলাইনে ক্লাস নিতে, পার তোমরা যেহেতু হচ্ছে চলে যাচ্ছ, বা আগামীকাল থেকে মানে আজকের পর থেকে হচ্ছে ঈদের ছুটি শুরু, সেহেতু তোমাদের যাতে সুবিধা হয় এরপর আমি অনলাইন হচ্ছে সুইচ করব। বাট আসলে অফলাইনে যেরকম ইন্টারাকশন হয়, যেরকম কনসেন্ট্রেশন থাকে, অনলাইনে সেটা থাকে যে আমাদের হয়তো অনেক ক্লাস হলো, সেটা কি বলে আউটপুট বা সেটা ইয়ে খুব ভালো থাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন, এর জন্য আমি ভাবছিলাম মানে আমার কথা শোনা যাচ্ছে কিনা। মানে আমার কথা কি ক্লিয়ার, মানে আমাকে দেখা যাচ্ছে, ঠিকঠাক শোনা যাচ্ছে? জি স্যার, একটু আগে সমস্যা একটু হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। বাট আমি জানি না এখন ওয়াইফাই কি স্লো নাকি। আমি এখন ইয়েতে আছি 216, রাইট? এখানে এখানে আমি তো দেখতে পাচ্ছি ওয়াইফাই কানেকশন ফুল, কিন্তু আমার এখানে হচ্ছে দেখাচ্ছে লস্ট ইন। আচ্ছা, আমি একটু জয়েন করি, একটু ডেট নিয়ে জয়েন করি। আমার কথা কি শোনা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, কথা শোনা যাচ্ছে আপনার। রেসপন্স করো, কানেকশন অনেক। আমার কথা কি এখন মোটামুটি আগে থেকে ক্লিয়ার শোনা যায়? হ্যালো স্যার, শোনা যাচ্ছে, বাট মাঝখান দিয়ে আটকে যাচ্ছিল। মানে আমি হচ্ছে মানে ডেটাতে সুইচ করলাম আর কি, আমার ফোনের ডেটা অন করলাম। যদি শুনো তোমরা ঠিকঠাক শুনে থাকো, আমি এখন ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা কোনায় তো আমার মনে হচ্ছে ওয়াইফাই হচ্ছে বারবার মানে কানেকশন হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে আর কি। আচ্ছা, আমরা একটু স্ক্রিন শেয়ার দিই, সেটা হচ্ছে
তোমাদের সাথে আজকে আমার থার্ড ক্লাস, রাইট? মানে তৃতীয় ক্লাস আজকে। জি স্যার। So, আমরা যেটা দেখবো, আমরা একটু আজকে থেকে মোটামুটি, এটা একটা সমস্যা, যখন আমি এখানে যাই এদিকে নতুন করে পর্যন্ত আমরা চেষ্টা করবো হচ্ছে 2:40-এর মধ্যে, এখন তো 2:40 মানে ক্লাস শুরু হওয়া 10 মিনিটের মধ্যে হচ্ছে জয়েন করার, কাজ না হলে বারবার এখানে কনসেন্ট্রেশন এসে থাকে। স্যার আমাদের ভার্সিটি মেইল দিয়ে ঢুকতেও কেন যেন পারমিশন চাচ্ছিল। কারণ হচ্ছে আমাকে কিন্তু টিআই এখনো মেল দেয়নি, মানে আমরা যারা আচ্ছা। নতুন জয়েন করেছি আমাদেরকে এখনো অফিসিয়াল মেল দেওয়া হয়নি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ততদিন পর্যন্ত একটু ব্রেক নেওয়া লাগবে আর কি অনলাইন ক্লাসে। সো আমাদের যেই মানে একজন জয়েন করবে, আচ্ছা সিআর কি আছো? সিআর তুমি কি আছো? আমি কোচিয়ার স্যার, একটু সবাইকে বলো যে একই সাথে জয়েন করতে, কজ এভাবে বারবার একজন মানে একজন জয়েন করলে আসলে আমি কনসেন্ট্রেশন দিতে পারবো না। স্যার একটা করলে ভালো হয়, যদি কেউ আমাদের ইউনিভার্সিটি মেল থেকে লিংক শেয়ার করতে না বলে আর কি এরকম সমস্যা হতো। থ্যাংক ইউ সৌরভ, এটাও করা যেত। আচ্ছা নেক্সট থেকে তাহলে আমরা এটা করবো নাকি? ঠিক আছে, ওকে। তো আমরা আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের তো আমরা জানি কোর্স প্লাস হচ্ছে আমাদের টাইটেল, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। সো আজকে থেকে আমাদের 2 দিন ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে থেকে আমরা একটু চেষ্টা করবো যে হচ্ছে একাডেমিক্যালি ডাইভ করা সিলেবাসের মধ্যে। সো আমরা আজকে যেই জিনিসগুলো দেখবো বা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে, আমরা অলরেডি ইকোনমিক্সের ডেফিনিশন আমরা শিখেছি, আমরা স্কোপ অফ ইকোনমিক্স দেখবো, ভেরিয়াস ইকোনমিক সিস্টেম এবং ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম, এবং সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় সেটার জন্য যে সলভিং ফ্যাক্টরগুলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্লাস হচ্ছে সাথে ডিমান্ড এবং সাপ্লাইয়ের কিছু আলোচনা হয়তো থাকবে। সো ইকোনমিক্স আমরা যেটা বলেছি যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কার্স রিসোর্স। সোসাইটিতে স্যার পারমিশন মেবি দেওয়া যায় অন্য কাউকে অ্যাডমিন পারমিশন, আমাকে যদি করে দিতেন আমি তাইলে সবাইকে অ্যাডমিট করে দিতাম। স্যার এই যে আমি অনিক। স্যার ওই যে আনিসুর রহমান স্যার। এখানে তো হোস্ট বানানো যাচ্ছে না। এভাবে জয়েন করলে আমি কিভাবে ইয়ে করবো বলো? 2:30-এ ক্লাস ছিল, এখন 2:43 বাজে, তখন ধরে যদি জয়েন করে কিছু বলার নেই। আচ্ছা, তো আমরা আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্ক্যার্স রিসোর্সেস। অর্থাৎ আমাদের সোসাইটিতে রিসোর্স রয়েছে স্ক্যার্স, মানে সেটা খুবই কম, বাট এই কম সম্পত্তি কিভাবে আনলিমিটেড ওয়ান্টকে ফুলফিল করা যায়, সেটা কিভাবে ম্যানেজ করা যায়, সেটা নিয়ে ইকোনমিক্স কথা বলে। এটা হচ্ছে ম্যান কিউ থেকে সংজ্ঞা। অথবা ইকোনমিক্সের আরেকটা সংজ্ঞা হচ্ছে কি, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ হাউ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটিস ডিল উইথ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ান্টস আর গ্রেটার দ্যান দ্য লিমিটেড রিসোর্সেস available to satisfy those wants। একই কথা, মানে হচ্ছে আনলিমিটেড ওয়ানকে আমি লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে ফুলফিল করব সেটা নিয়ে হচ্ছে ইকোনমিক্স কথাবার্তা বলে। জয়েন করেছি, সাউন্ড শুনবো। আচ্ছা, তো আমি কি ওয়েট করব কিছুক্ষণ? স্যার কেউ একজন আমাদের ভার্সিটির মেইল থেকে নতুন লিংক দিক, তাহলে সবাই ওখানে জয়েন করি। হ্যাঁ, তাহলে ওটা করো যেটা সুবিধা হয়। আমি অনেক একটু লিংক দাও। আমি তো স্ক্রিন শেয়ার করতে পারবো, রাইট? জি স্যার, পারবেন। ঠিক আছে, অনেক লিংক দাও এই মিটিংটা স্যার, তাহলে আপনি কেটে দেন। ওকে।
যেগুলা এখনো অ্যাক্টিভ এগুলা একটাও ক্লাসে নাই, Economic সবগুলা গেছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে the study of how society manages its scarce resources. নিচের যে লাইনে মানে নিচের যে ডেফিনিশন সেটা একই কথা বলছে, অর্থাৎ আনলিমিটেড ওয়ানকে আমি হচ্ছে লিমিটেড অ্যাসেট দিয়ে কিভাবে ফুলফিল করব সেটা নিয়ে হচ্ছে ইকোনমিক্স কথাবার্তা বলে। সো স্কোপ অফ ইকোনমিক্সের স্কোপগুলো কী কী সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। আমরা অলরেডি পড়েছি যে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ছোট বা ছোট সংখ্যা নিয়ে কথা বলে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালদেরকে নিয়ে কথা বলে, হাউস হোল্ডদেরকে নিয়ে কথা বলে, অথবা হচ্ছে ছোট ছোট ফার্ম নিয়ে কথা বলে। সো microeconomics যদি আমরা এখানে সংজ্ঞা দেখি, focuses on individual economic agents such as consumer, household, specific business, and it analyzes how these entities make decision, কিভাবে তারা ডিসিশন মেক করে, কিভাবে প্রাইস সেট করে, কিংবা নিজেদের মধ্যে ইন্টারাকশন করে, সেটা নিয়ে মাইক্রোইকোনমিক্স কথাবার্তা বলে ছোট পরিসরে। আর ম্যাক্রোইকোনমিক্স শুনতে মনে হচ্ছে বড়, ম্যাক্রো ব্রড টার্ম। সো ম্যাক্রোইকোনমিক্স কি নিয়ে কথা বলে? স্টাডিজ দ্য ইকোনমি অ্যাজ এ হোল, পুরা অর্থনীতি নিয়ে কথাবার্তা বলে, এবং সে লার্জ স্কেল এবং অ্যাগ্রিগেট ফিনোমেনা নিয়ে কথা বলে। অ্যাগ্রিগেট মানে কি? একই সাথে অনেকজনের বা একই সাথে সবার। সে ন্যাশনাল ইনকাম নিয়ে কথা বলে, ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলে, ইনফ্লেশন নিয়ে কথা বলে, জিডিপি নিয়ে কথা বলে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে কথা বলে, আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলে। সো ইকোনমিক্স হচ্ছে দুটো ব্রাঞ্চ, একটা মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। ভেরিয়াস ইকোনমিক সিস্টেমস, অর্থাৎ ইকোনমি তো আমরা বুঝলাম, কিন্তু ইকোনমিক যে সিস্টেম সেটা হচ্ছে এক এক কান্ট্রিতে এক এক রকম। মানে একটা সময় ছিল, এখন মোরাললেস মোরাললেস সব জায়গায় প্রায় একই রকম সিস্টেম। বাট একটা সময় পৃথিবীতে ক্যাপিটালিজম এবং কমিউনিজম, তোমরা তো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নাম শুনেছো, রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং এই রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে চায়না, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, কিউবা, এইসব কান্ট্রিগুলো একটা সময় কমিউনিজমে তাদের ইকোনমিক সিস্টেম রান করত। আর ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো সেগুলো হচ্ছে ক্যাপিটালিজম সিস্টেমে সোসাইটিটাকে রান করত। আর মিক্সড ইকোনমিতে মানে হচ্ছে নর্ডিক যে কান্ট্রিগুলো, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন, এরা সাধারণত আগেকার অবস্থা এরা মিক্সড ইকোনমিতে রান করতো সিস্টেম। এখন কথা হচ্ছে ক্যাপিটালিজম কি, কমিউনিজম কি, মিক্সড ইকোনমি কি। ক্যাপিটালিজম যদি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ওনারশিপ, মানে এখানে ব্যক্তিগত সম্পত্তির অধিকার রয়েছে, কেউ চাইলে সে ইচ্ছামতো সম্পদ ক্রয় করতে পারে এবং ইচ্ছামতো সম্পদ বিক্রয় করতে পারে। এটা হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের একটা বৈশিষ্ট্য। তারপর ফ্রি মার্কেট, মানে এখানে সাপ্লাই এবং ডিমান্ড একই সাথে প্রাইসটাকে সেট করে। কনজিউমার হচ্ছে ডিমান্ড করে, মানে আমাদের মতো যারা ভোক্তা তারা হচ্ছে ডিমান্ড করে থাকে, এবং যারা হচ্ছে প্রোডিউসার তারা হচ্ছে কি করে, প্রোডিউস করে এবং মার্কেটের মধ্যে হচ্ছে সাপ্লাই দেয়। এবং ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে সেখানে হচ্ছে কি হয়, প্রাইস সেট হয়, আমরা সামনে দেখব। তারপর হচ্ছে প্রফিট মোটিভ, এটা সাধারণত প্রফিট মানে এটার মোটিভই থাকে, মানে এখানে যারা কাজ করে এই সিস্টেমে যারা ইকোনমিক এজেন্ট তাদের মোটিভ হচ্ছে প্রফিট করা, এবং এখানে হাই কম্পিটিশন থাকে। কমিউনিজমে কি হয়, এখানে হচ্ছে কালেকটিভ ওনারশিপ, মানে ক্যাপিটালিজমে ছিল ব্যক্তিগত সম্পত্তির অধিকার, বাট এখানে হচ্ছে সব কালেকটিভ, মানে একক কোনো সম্পত্তির অধিকার নেই, হয় স্টেট না হয় হচ্ছে একটা সোসাইটি সবাই মিলে একটা অ্যাসেটকে ওন করে। তারপর হচ্ছে সেন্ট্রাল প্ল্যানিং, ওখানে ছিল ফ্রি মার্কেট ক্যাপিটালিজমে, বাট কমিউনিজম হচ্ছে সেন্ট্রাল প্ল্যানিং, মানে সরকার হচ্ছে মূলত নিয়ন্ত্রণ করে মার্কেট কিভাবে চলবে, সরকার এখানে ইন্টারভেন করে। বাট ক্যাপিটালিজম বা পুঁজিবাদে ইন্টারভেনের কোনো সুযোগ নেই ফ্রি মার্কেট। এবং ক্লাসলেস সোসাইটিতে, যেমন আমাদের পুঁজিবাদী সোসাইটিতে ধরো হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এ ধরনের বিভিন্ন ক্লাস রয়েছে, ক্লাস তো আছে। বাট কমিউনিজম হলে সোসাইটিতে এই কোনো ধরনের ক্লাস থাকতে পারবে না, সবাই সমান অধিকার ভোগ করবে, এই কোনো ধরনের ক্লাস এখানে থাকা যাবে না। এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এখানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, সম্পত্তির একদম সমান অধিকার বণ্টিত হবে। বাট ক্যাপিটালিজমে কি, যার যত ইচ্ছা, যার যত টাকা পয়সা সে তত টাকা পয়সা দিয়ে সম্পত্তি কিনতে পারে বা হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারে। যে গরিব মানে তার
কিছুই নেই, সে কিছুই করতে পারে না। কেউ যদি তাকে ডোনেট করে সেটা ভিন্ন হিসাব, বাট তার টাকা পয়সা না থাকলে সে কিছুই করতে পারে না। বাট কমিউনিজম এরকম সিস্টেম নেই। কমিউনিজমের কথা হচ্ছে সবাই সমান, সবার হচ্ছে কি ভোগের অধিকার রয়েছে, কনজিউম করার অধিকার রয়েছে, প্রডিউস করার অধিকার রয়েছে। বাট ক্যাপিটালিজম বলে যে যার শুধু পুঁজি আছে, যার টাকা পয়সা আছে, সেই শুধু এটাকে কি কনজিউম করতে পারবে বা প্রডিউস করতে পারবে। আর মিক্সড ইকোনমি কি? মিক্সড ইকোনমি হচ্ছে দুইটার মিক্সচার, প্রাইভেট প্লাস হচ্ছে কালেকটিভ, দুইটাকে মিক্স করে হচ্ছে মিক্সড ইকোনমি তৈরি করা হয়। এবং বর্তমানে পৃথিবীতে অধিকাংশ কান্ট্রি হচ্ছে মিক্সড ইকোনমি সিস্টেমে চলে। এখানে বাজারের একটা ভূমিকা আছে, সাপ্লাই ডিমান্ডের একটা ভূমিকা আছে, বাট সরকার হচ্ছে ঠিক করে দেয় মাঝে মধ্যে যে এই প্রোডাক্ট হচ্ছে তুমি এরকম প্রাইসে সেল করবে, এই সার্ভিসটা তুমি এত টাকার বেশি সেল করতে পারবে না। অর্থাৎ সরকার এখানে ইন্টারভেনশন করে। ওই যে কয়দিন আগে যখন হচ্ছে সয়াবিন তেলের ঘাটতি হলো বা হচ্ছে জ্বালানি তেলের ঘাটতি হলো, সরকার হচ্ছে পাম্পে পাম্পে গিয়ে অভিযান চালায় না। অথচ ফ্রি মার্কেটে কিন্তু এই অভিযান চালানোর কোনো নিয়ম নেই। মানে হচ্ছে সাপ্লাই যা হবে, ডিমান্ড যা হবে, ওইটার ইন্টারাকশনে উপর ডিপেন্ড করে মার্কেট প্রাইস সেট হবে। সরকারের এখানে কোনো ভূমিকা নেই, কিন্তু সরকার কিন্তু মার্কেটকেও মানে প্রাধান্য দিচ্ছে, আবার সে পাশাপাশি হচ্ছে কি করছে, ইন্টারভেনশন করছে মার্কেটে। এটাই হচ্ছে মিক্সড ইকোনমি, ডুয়াল ওনারশিপ। মানে এখানে পাবলিক ওনারশিপেরও একটা আইডিয়া আছে, প্রাইভেট ওনারশিপেরও আইডিয়া আছে। রেগুলেটেড মার্কেট, এই যে গভর্নমেন্ট হচ্ছে এখানে ইন্টারভেন করে। সোশ্যাল ওয়েলফেয়ার, এখানে সোশ্যাল ওয়েলফেয়ারের চিন্তা ভাবনা করা হয়, মানে সামাজিক যে ওয়েলফেয়ার সেটাকে প্রাধান্য দেওয়া হয়। এই যে আমি যেটা বললাম, নর্ডিক যে কান্ট্রিগুলো, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, এগুলো কি করে? প্রচুর পরিমাণে ধনীদের থেকে ট্যাক্স নিয়ে গরিবদেরকে আবার দান করে। তারপর যেই টাকা ইনকাম করে সেই টাকার উপরে 30% 40% ট্যাক্স নেয় ওরা, ইনকাম ট্যাক্স। কেন নেয়? ওই টাকা দিয়ে তোমাকে ফ্রি এডুকেশন দিচ্ছে, ফ্রি হেলথ সার্ভিস দিচ্ছে। কেমন? এখানে সোশ্যাল ওয়েলফেয়ারটা মানে কি বলে প্রায়োরিটি দেওয়া হয় ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এই কান্ট্রিগুলোতে। এবং ব্যালেন্সড গ্রোথ, এখানে না ক্যাপিটালিজম বেশি না কমিউনিজম বেশি, এখানে একটা এফিসিয়েন্সি এবং ইকুইটির একটা মিক্সচার করানো। প্রস এন্ড কন যদি আমরা দেখি, ক্যাপিটালিজমের প্রস এন্ড কন কি? প্রস হচ্ছে এখানে ইনোভেশন অ্যান্ড গ্রোথ প্রচুর পরিমাণে বেশি হয়, যেহেতু কম্পিটিশন বেশি ক্যাপিটালিজমে, এই জন্য প্রচুর পরিমাণে ইনোভেশন হয়, গ্রোথ হয়। এবং কনজিউমারদের চয়েস থাকে, কনজিউমার চাইলে নিজেই নিজ ইচ্ছা মতো যতটুকু ইচ্ছে সে ততটুকু প্রোডাক্ট হচ্ছে কি কনজিউম করতে পারে। বাট এটার কনসটা কি? ওয়েলথ ইনইকুয়ালিটি। ওই যে যেটা বললাম, যার যত আছে সে হচ্ছে কি তত কনজিউম করে, বাট গরিবের এখানে কোনো অধিকার নেই এখানের মধ্যে। ওই যে একটা লাইন আছে না, যার আমি ভুলে গেছি, রবীন্দ্রনাথ একটা লাইন ছিল, কারো কি মনে আছে? স্যার এই জগতে হায় সে বেশি পায়। Yes, yes, yes. এই জগতে হায় সে বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি, এরকম। থ্যাংক ইউ, আমি এটা ভুলে গিয়েছিলাম প্রথমে। সো এখানে ওয়েলথ ইনইকুয়ালিটি অনেক বেশি, এবং হচ্ছে মার্কেট ফেল করে, যেটা আমি বলেছিলাম 1930-তে ফেল করেছিল, পুরো ইকোনমিক একটা ক্রাইসিস তখন মার্কেটের মধ্যে দেখা। এবং কমিউনিজমের প্রস কি, মানে ভালো দিক কি, সেটা হচ্ছে ইনইকুয়ালিটিটাকে কমায়, যেহেতু এখানে কালেকটিভ ওনারশিপ হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথা বলে, এবং হচ্ছে বেসিক নিডস, ইউনিভার্সাল বেসিক নিডস থাকে, সবার বেসিক নিডস থাকে, গরিবের আলাদা না, ধনীর আলাদা। কিন্তু কনসটা কি? লো ইনসেন্টিভ। যেহেতু এখানে সরকারই সবকিছু নিয়ন্ত্রণ করে, মানুষজনের ইনসেন্টিভ কম থাকে কোনো কিছু প্রডিউস করার, কোনো কিছু কনজিউম করার, কোনো কিছু মানে সে কম্পিটিশন না, সেখানে যেহেতু কম্পিটিশন কম, মানুষের মধ্যে ওই ইন্টারাকশনটা কম কাজ করে এবং ইনএফিসিয়েন্সি দেখা যায়। গভর্নমেন্ট সবসময় এফিসিয়েন্ট একটা মার্কেট কন্ট্রোল করতে পারে না, এই জন্য ইনএফিসিয়েন্সি দেখা যায়। মিক্সড ইকোনমি প্লাস কি? ফ্লেক্সিবল অ্যান্ড প্র্যাগম্যাটিক। এটা হচ্ছে খুবই বাস্তবধর্মী এবং ফ্লেক্সিবল, বিকজ দুইটা মিক্সচার করানো হচ্ছে। এবং এটা এক্সট্রিম মিটিগেটস এক্সট্রিমস। এক্সট্রিম যে সকল কনসেপ্টস সেটাকে এগুলো মিটিগেট করে। এই যে ক্যাপিটালিজমের মানে যে এক্সট্রিম কনসেপ্ট, সেটা কি? এখানে প্রচুর পরিমাণে ইনইকুয়ালিটি দেখা দেয়, বাট সেই হচ্ছে মিক্সড ইকোনমিতে এই জিনিসগুলো হচ্ছে মিটিগেট করা হয় খুবই সিস্টেমিক ওয়েতে। তবে কনস কি? পলিসি টেনশন। যেহেতু ক্যাপিটালিজম এবং কমিউনিজম দুইটারই মিক্সচার, এখানে পলিসি কিভাবে সাজানো হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। সো একটু থেকে একটু ভুল হলেই কিন্তু পলিসি ক্র্যাশ করতে পারে। এবং হচ্ছে ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি, যেটা আমাদের মানে সাব কন্টিনেন্ট ইন্ডিয়াতেও আছে, প্রচুর পরিমাণে এখানে ব্যুরোক্রেসি, এখানে আমলাতন্ত্রের ঝামেলা থাকে।
সরি, ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম। একটা ইকোনমিতে কিছু বেসিক প্রবলেম দেখা দেয়, মানে বা বেসিক কনস্ট্রেন্ট দেখা দেয়। সেটা কি? হোয়াট টু প্রডিউস, আমি কি উৎপাদন করব। হাউ টু প্রডিউস, আমি সেটা কিভাবে উৎপাদন করব। ফর হোম টু প্রডিউস, আমি সেটা কার জন্য উৎপাদন করব। প্রত্যেকটা কান্ট্রি এটা নিয়ে চিন্তা ভাবনা করে যে আমি কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব। কেউ কি আমাকে বলতে পারবে আমি কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব? এটা আমি কিভাবে বুঝবো, বা এটা আমি কিভাবে সেট করব প্রায়োরিটি? কারো কি কোনো আইডিয়া আছে? একটু আনমিউট করে বলো যদি কোনো আইডিয়া থাকে। So demand and needs wise. ডিমান্ড এন্ড নিডস ওয়াইজ, ওকে। আর স্যার আমি কি প্রডিউস করবো এটা স্যার ডিপেন্ড করে হচ্ছে আমার মানে এই দেশের হচ্ছে যে আপনার এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর অনেকটা ডিপেন্ড করে, যে তারপর হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচারটা কেমন এটার উপর ডিপেন্ড করে যে আমি হচ্ছে কি প্রডিউস করব। আর স্যার কাদের জন্য প্রডিউস করবে এটা তো হচ্ছে স্যার আমার হচ্ছে যে দেশের যারা মানুষজন আছে তাদের জন্য হচ্ছে যে তাদের কাছ থেকে। আর স্যার হচ্ছে যে আরেকটা কোশ্চেন কি ছিল? একটা হচ্ছে হোয়াট টু প্রডিউস, আর একটা হচ্ছে হাউ টু প্রডিউস, আর একটা হচ্ছে ফর হোম টু প্রডিউস। কিভাবে উৎপাদন করবে, হাউ টু প্রডিউস। আচ্ছা, সমস্যা নেই, ও যতটুকু বলেছে ততটুকু মোটামুটি ভালো হয়েছে, ধন্যবাদ। এবং বাকি একজনও চেষ্টা করেছে। আর কেউ কি কিছু বলতে চাও? স্যার কনজিউমারের যদি ওই প্রোডাক্টটা কনজিউম করতে চায় তখন ধরুন হচ্ছে যে আমরা প্রোডাক্টটা মেক করার একটা টেন্ডেন্সি থাকে আর কি। আর কিভাবে প্রডিউস করতে হবে ধরেন হচ্ছে যে একটা ইনফ্রাস্ট্রাকচার মেক করতে হবে, তারপর হচ্ছে যে মানুষজনকে গ্যাদার করতে হবে, যেমনটা আমাদের আশুলিয়াতে হয়, ছোট ছোট কারখানা তৈরি করা, তারপর হচ্ছে যে কর্মসংস্থান, এইভাবেই। আচ্ছা, থ্যাংক ইউ। এভাবে পার্টিসিপেট করলে আমার কাছে ভালো লাগে, বিকজ অনলাইন ক্লাস হচ্ছে সবাই চুপচাপ করে থাকে, কেউ কিছু বলে না, লজ্জা পায়, মানে কেমন একটু রোবোটিক ফিল হয়। একটু কথাবার্তা বলার চেষ্টা করবো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবো। আচ্ছা, তো আমরা যেটা আসলে জানতে চাচ্ছিলাম বা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ইকোনমিক প্রবলেম, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। হোয়াট টু প্রডিউস, আমি কি উৎপাদন করব। দেখো এখানে একটা লিখেছে, নো কান্ট্রি ক্যান প্রডিউস অল দ্য গুডস বিকজ দেয়ার আর লিমিটেড রিসোর্সেস অ্যাভেলেবল টু দ্যাম। যেটা আমরা অলরেডি বলেছি যে একটা কান্ট্রি চাইলে একই সাথে সব কিছু সে উৎপাদন করতে পারবে না, বিকজ তার কাছে কি লিমিটেড রিসোর্স। সো তাকে ঠিক করতে হবে সে কি উৎপাদন করবে, কোনটা তার জন্য প্রায়োরিটি, এটা তাকে ঠিক করতে হবে। ফর ইনস্ট্যান্স, a farmer who has a piece of land can produce either wheat or rice. সে হয়তো গম উৎপাদন করতে পারে অথবা হচ্ছে রাইস উৎপাদন করতে পারে, মানে ধান উৎপাদন করতে পারে, কিন্তু তাকে ঠিক করতে হবে সে কোনটা উৎপাদন করবে। সে একই সাথে দুইটা পারবে না। Similarly, the government of a country needs to decide where to allocate the resources, whether in consumer goods or defense goods or both. If both, then what will be the proportion of allocation of resources? একটা গভর্নমেন্টকে ঠিক করতে হবে সে কি বলে, সে কি কনজিউমার গুডসের দিকে তার রিসোর্সগুলোকে মানে ইনভেস্ট করবে, নাকি সে হচ্ছে ডিফেন্সে মিলিটারিতে টাকা পয়সা বেশি ঢালবে, অথবা সে যদি দুইটাতেই কনজিউম করে কোনটাতে কতটুকু প্রপোর্শনে সে ইনভেস্ট করবে, সেটা নিয়ে তাকে চিন্তা ভাবনা করতে হবে। একটা গভর্নমেন্টের প্রায়োরিটির উপর ডিপেন্ড করে সে কি উৎপাদন করবে। হাউ টু প্রডিউস, সে কিভাবে উৎপাদন করবে, সে কি লেবার ইন্টেন্সিভ টেকনিক দিয়ে উৎপাদন করবে নাকি ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক দিয়ে উৎপাদন করবে, মানে সে কি প্রচুর পরিমাণে লেবার ইউজ করবে এরকম কিছু, নাকি হচ্ছে সে প্রচুর পরিমাণে মেশিনারিজ এবং টুলস ইউজ করবে। যেমন আমরা যদি কার ইন্ডাস্ট্রির কথা বলি, কার ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর পরিমাণে কি রোবোটিক হ্যান্ড এবং হচ্ছে রোবটগুলো কাজ করে। সো একটা কার ইন্ডাস্ট্রি সাধারণত ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়। বাট আমরা যদি আরএমজি মানে রেডিমেড গার্মেন্টসের দিকে তাকাই তাহলে সেটা কি হয়, লেবার ইন্টেন্সিভ, এখানে প্রচুর পরিমাণে লেবার কাজ করে। সো
ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি মানে ভেরি করবে বা হচ্ছে সেক্টর টু সেক্টর ভেরি করবে, সেটা আমি কি লেবার ইন্টেন্সিভ ওয়েতে যাব নাকি হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ ওয়েতে যাব। সো আমাকে ওটা বুঝতে হবে আমি কোনটাকে কোন জায়গায় চুজ করব, কোনটার প্রায়োরিটি কীরকম, এটা আমাকে বুঝতে হবে। ফর হোম টু প্রডিউস, আমি কার জন্য উৎপাদন করব? সাধারণত দেশের সরকার, মানে একটা কান্ট্রিতে গভর্নমেন্ট হচ্ছে কি তার দেশের মানুষজনের জন্যই তো কি উৎপাদন করে। অল ওয়ান্টস অফ পিপল ইন এ সোসাইটি ক্যান নট বি স্যাটিসফাইড, বাট সবাই কিন্তু একসাথে স্যাটিসফাই হবে না। সো এ ডিসিশন হ্যাজ টু বি মেড অন হু শুড গেট দ্য অ্যামাউন্ট অফ টোটাল আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড। আমাকে ঠিক করতে হবে আমি যে প্রোডাক্টগুলো উৎপাদন করছি আমি সেটা কাকে কাকে দিচ্ছি। সোসাইটি ডিসাইডস অন দ্য অ্যামাউন্ট অফ লাক্সারি অ্যান্ড স্ট্যান্ডার্ড গুডস। আমি কি প্রচুর পরিমাণে লাক্সারি প্রোডাক্ট মানে প্রডিউস করব, নাকি হচ্ছে স্ট্যান্ডার্ড গুডস প্রোডাক্ট মানে যেটা মোটামুটি সবার জন্য প্রয়োজন আমি সেটা করব। সরকার হয়তো দুটোই করে থাকে, সে লাক্সারি প্রোডাক্ট যেমন কার উৎপাদন করে তার জন্য, মেশিনারিজগুলো উৎপাদন করে যারা হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষজন তাদের জন্য, আর পুরো সবার জন্য হচ্ছে কি সে ফুড গ্রেড প্লাস হচ্ছে যে বেসিক যে নেসেসিটিসগুলো সেগুলো প্রডিউস করে। সো আমাকে প্রায়োরিটি সেট করতে হবে আমি কি লাক্সারি প্রোডাক্টে বেশি টাকা ইনভেস্ট করব নাকি হচ্ছে আমি স্ট্যান্ডার্ড যে গুডস সেটাতে টাকা ইনভেস্ট করব। সো সরকারের এই জিনিসগুলোতে ব্যালেন্স করতে হবে। হাউ মার্কেট মেকানিজম সলভ দ্য বেসিক প্রবলেম অফ এন ইকোনমি। আচ্ছা আমাকে একটু বলো তো এই ইয়েতে কি বলে গুগল মিটে কি অ্যানোটেট করা যায়, মানে যে দাগানো যায় পেন্সিল দিয়ে বা কলম দিয়ে? যাই তো মেবি স্যার। স্ক্রিন শেয়ার দেওয়া অবস্থায় কি করা যায় কি? স্যার আপনার স্লাইড এটাতে দাগাইলে তো হবে স্যার, আমরা দেখতে পাচ্ছি। আপনার স্লাইড এটাও তো দাগানো যাবে না স্যার? এদিকে তো ওই যে এডিটিং এর স্যার দাগানো যায় তো স্যার, এখানে দাগাইলে তো স্যার আমরা দেখতে পারি। কোথায় স্যার এডিটিং অপশনে একটু দেখেন, বা এখানে স্লাইডগুলোতে টেক্সট আছে, ব্র্যান্ড আছে, এগুলোতে না না সেটা করা যাবে না, সেটা করা যাবে। আমি বলতে চাচ্ছি জুমের মতো কি অ্যানোটেট করা যায় কিনা এখানে? না না স্যার, মিটে ওইটা নেই স্যার। আচ্ছা মানে আমি যদি কোনো সময় অনলাইন ক্লাস যদি জুমে নিয়ে দিই তোমাদের কি মানে ইমেল দিয়ে ঢুকতে কি কোনো প্রবলেম হবে? না স্যার মেবি না আমাকে শিওরলি বলো। জুমে স্যার ওই যে 1 ঘন্টা পর পর কেটে যাবে ওটা, এই ইস্যুটা মিটে হবে না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বাট ওই জুমের একটা জিনিস ভালো, ওখানে অ্যানোটেট করা যায় তো একটা ভালো দিক। বাট মানে গুগল মিটে অনেক কিছু রেস্ট্রিকশন আছে কিন্তু যেটা জুমে নেই। জুমে অনেক কিছু করা যায়, অনেক ফিচার, বাট গুগল মিটে এই জিনিসগুলো একটু বিরক্তিকর আর কি। আচ্ছা বাট আমাদের যেহেতু ইকোনমিক্স পড়তে হবে আমাদের মাঝে মধ্যে কিন্তু অ্যানোটেট করা লাগবে, এবং আমরা জুমে হয়তো ক্লাস নিব, বিকজ অ্যানোটেট করা ছাড়া আমি যে জিনিসগুলো পড়াতে চাচ্ছি ইকোনমিক্সে কিন্তু প্রচুর গ্রাফ প্রচুর ম্যাথ থাকে, তো এই জন্য আমি সবসময় প্রেফার করি হচ্ছে অফলাইন ক্লাস। অনলাইন হচ্ছে ঠিকঠাক মতো কথা বলা যায় না, প্লাস হচ্ছে অ্যানোটেট করতে ইস্যুস, এজন্য হচ্ছে স্টুডেন্টরা ঠিকঠাক মতো বুঝতে পারে। হয়তো আমি আমার এফোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু ওই এফোর্ট দিয়ে অফলাইন ক্লাসে তুমি হয়তো 10 মিনিটে বুঝে যেতে, কিন্তু ওখানে 30 মিনিটেও বোঝা যাচ্ছে। বাট ইকোনমিক্সে কিন্তু প্রচুর যেটা বললাম গ্রাফ থাকে, তো এই জন্য আর কি আমি বলছিলাম যে আসলে অ্যানোটেট করার কোনো সিস্টেম আছে। আচ্ছা হাউ মার্কেট মেকানিজম সলভ দ্য বেসিক প্রবলেমস অফ এন ইকোনমি। আমরা তো এতক্ষণ পড়লাম যে এই সমস্যা মানে ফান্ডামেন্টাল ইস্যুস, এবং সরকার হচ্ছে এইভাবে হচ্ছে সেগুলো ইয়ে করতে পারে, মানে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। বাট এখন সেগুলোকে আমরা যদি সলভ করতে চাই, এই প্রবলেমগুলো যদি আমরা আলটিমেটলি সলিউশনের দিকে নিয়ে যেতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে দুইটা সিস্টেম হয়তো আমি ফলো করতে পারি, মানে যে কোনো একটা, হয় আমি ফ্রি প্রাইস মেকানিজম সিস্টেম, মানে যেটাকে হচ্ছে আমরা একদম ক্যাপিটাল বা পুঁজিবাদ বা ফ্রি মার্কেট ইকোনমি বলি, অথবা কন্ট্রোলড প্রাইস সিস্টেম which is also called the state intervention, এবং এটাই হচ্ছে কমিউনিজমের একটা অ্যাসপেক্ট, মানে ওয়ান কাইন্ড অফ অ্যাসপেক্ট। সো ফ্রি প্রাইস মেকানিজম আর একটা হচ্ছে কন্ট্রোল প্রাইস সিস্টেম। সো কেউ আমাকে বলো যে ফ্রি প্রাইস মেকানিজম কি এবং কন্ট্রোল প্রাইস সিস্টেম কি? আমরা এখন কিন্তু পড়েছি, বাট কেউ আমাকে একটু বলো যে আসলে দুইটা কিভাবে কাজ করে। কেউ একটা আনমিউট করে বলো। এখানে লজ্জার কিছু নাই, দেখো এখানে লজ্জার কিছু নেই, তুমি নাই পারতে পারো, এখানে লজ্জার কিছু নেই, আর তোমার হচ্ছে জানার ঘাটে দেখতে পারো, বাট ইউ ক্যান ট্রাই।
ফ্রি প্রাইস মেকানিজম কি আর হচ্ছে স্টেট কন্ট্রোল সিস্টেমটা কি। এখন তো আমি বলেছি এই কন্ট্রোল মেকানিজমটা হচ্ছে এরকম যে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইসটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যায়। যেরকম হচ্ছে যদি আমরা দেখি স্টক মার্কেট অথবা হচ্ছে ক্রিপ্টো মার্কেট, আর এটা হচ্ছে স্টেট কন্ট্রোল হচ্ছে যেটা গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেয় কোনো কিছু প্রাইস। ঠিক আছে, থ্যাংক ইউ সৌরভ। অন্য কেউ? অন্য কারো কিছু বলার আছে জিনিসটা কিভাবে কাজ করে? আমি কি ধরে নিব তাহলে আমি টিচার হিসেবে ব্যর্থ, মানে আপনাদের যা বুঝালাম না স্যার, সেখান থেকে একটা কনসেপ্ট এখানে আসার কথা, আমি কিন্তু বলেছি বুঝে যাওয়ার কথা এতক্ষণ। থ্যাংক ইউ সৌরভ, ও মোটামুটি একটু আজ করতে পেরেছে আর কি। তো সিস্টেম আসলে যেভাবে কাজ করে ফ্রি প্রাইস মেকানিজম, ফ্রি প্রাইস মেকানিজম যেটাকে আমরা হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি বলে থাকি বা ক্যাপিটালিস্ট ইকোনমি বলে থাকি। ডিমান্ড কার্ভ এবং হচ্ছে সাপ্লাই কার্ভ দেখতে পাচ্ছি। ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং এবং সাপ্লাই কার্ভ কেন আপওয়ার্ড স্লোপিং, এটা কি কেউ আমাকে বলতে পারবে? স্যার আবার একটু বলেন কোশ্চেনটা স্যার। ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং, এই যে এখানে ডাউনওয়ার্ড স্লোপিং লাল যে রেখাটা কার্ভটা, এবং সাপ্লাই কার্ভ কেন আপওয়ার্ড স্লোপিং? স্যার যখন হচ্ছে প্রাইসটা কমতিছে তখন হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে বাড়তিছে। প্রাইস কমতেছে কোয়ান্টিটি বাড়তেছে, হ্যাঁ। তো এটা দ্বারা আমরা কি বুঝি? মানে যখন হচ্ছে স্যার প্রাইস কমতিছে তখন হচ্ছে যে হচ্ছে প্রোডাক্ট কিনে তার হচ্ছে আগে 10টা কিনতে পারতো, সে এখন 12টা কিনতে পারতেছে, সে কারণে কোয়ান্টিটিটা বাড়তেছে। আর সাপ্লাই কার্ভ কেন আপওয়ার্ড স্লোপিং? স্যার সাপ্লাই কার্ড হচ্ছে যখন হচ্ছে একটু ভুলে গেছি স্যার প্রাইস বাড়ার সাথে সাথে ওই যে সাপ্লাইটা মানে সাপ্লাইটা অনেক সময় হয় না যে কোনো কিছু সাধারণত সাপ্লাইটা বাড়ায় দেয়, কারণ ফার্মাররা হচ্ছে আরো মানে ডিমান্ড বাড়তেছে। যেরকম আমরা অনেক সময় দেখি যে গোল্ডের দাম বাড়তেছে যত মানুষ গোল্ড কেনার প্রতি আগ্রহ নিচ্ছে। আচ্ছা আমি বলি, আচ্ছা সমস্যা নেই, থ্যাঙ্কস ফর ট্রাইং। এখানে যেটা হচ্ছে দেখো, এই যে ডিমান্ড কার্ভ, আমার তো এই কার্সরটা কি দেখা যাচ্ছে? কার্সরটা, আচ্ছা এই যে ডিমান্ড কার্ভ এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ, মানে এই যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আর সাপ্লাই কার্ভ যেটা সেটা হচ্ছে আপওয়ার্ড স্লোপ। কেন? কারণ হচ্ছে কি, এই যে দেখো আমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে কি প্রাইস, আর এক্স অ্যাক্সিস হচ্ছে কি কোয়ান্টিটি। তার মানে আমার এই যে ধরো আমি হচ্ছে এই পয়েন্টে যদি আমি হিসাব করি, এই যে ধরো হচ্ছে ডিমান্ড কার্ভটা, বা ধরো এই পয়েন্টে আমি বলি, এই পয়েন্টে আমার এই যে এই পয়েন্টে আমার প্রাইস হচ্ছে 15। ধরো এই যে এখানে একটা পয়েন্ট, ধরো হচ্ছে এই পয়েন্টে আমার প্রাইস হচ্ছে 15, কজ এদিকে প্রাইস দেখা যাচ্ছে। ধরো প্রাইস হচ্ছে 50 আর আমার কোয়ান্টিটি বা আউটপুট হচ্ছে কত? 50। প্রাইস যদি কমে যায়, ধরো হচ্ছে 15 থেকে 10-এর, তাহলে 10 টাকা প্রাইসে আমি এখন আগে থেকে বেশি পরিমাণ কোয়ান্টিটি পাচ্ছি না, 100। তার মানে কি বোঝাচ্ছে? প্রাইস কমে গেলে মানুষের কোয়ান্টিটি মানে মানুষ এটা বেশি পরিমাণে করে। এটা স্বাভাবিক মার্কেটে কাজ করে। একটা প্রোডাক্ট যখন হচ্ছে দাম বেশি থাকে আমরা সেটা কি কম কিনি, আর যখন সেটার দাম কমে যায় আমরা হচ্ছে কি বেশি কিনি। তো যার ফলে প্রাইসের সাথে এই কোয়ান্টিটির একটা ইনভার্স রিলেশনশিপ রয়েছে ডিমান্ড কার্ভের মাধ্যমে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এই জন্য ডিমান্ড কার্ভ হচ্ছে কি ডাউনওয়ার্ড স্লোপিং বা হচ্ছে নিম্নমুখী। আর সাপ্লাই কার্ভ কেন আপওয়ার্ড স্লোপিং? কারণ হচ্ছে কি, যখন প্রোডাক্টের দাম বেড়ে যায় তখন একজন প্রোডিউসার বেশি পরিমাণে প্রোডাক্ট উৎপাদন করে, বেশি পরিমাণে মার্কেটে সাপ্লাই দেয়, যার ফলে মার্কেটে সাপ্লাই বেড়ে যায়। ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে প্রাইস হচ্ছে 5 আর আউটপুট কত সাপ্লাইতে, এই যে আমরা যদি হিসাব করি এটা হচ্ছে সাপ্লাই কার্ভ, আউটপুট হচ্ছে কত 50। সেম সাপ্লাই কার্ভে আমরা যদি এই পয়েন্টে চিন্তা করি, ধরো এই পয়েন্টে, তাহলে প্রাইস হচ্ছে 15, আউটপুট কত 150। তার মানে প্রাইস বাড়ার সাথে সাথে তার কোয়ান্টিটি বা আউটপুট হচ্ছে বেড়ে গেছে। এই জন্য হচ্ছে কি সাপ্লাই কার্ভ এখানে আপওয়ার্ড স্লোপিং। মানে মোট কথা হচ্ছে একজন কনজিউমারের দিক থেকে ডিমান্ড কার্ভে সেটা হচ্ছে প্রাইস কমে গেলে সে কনজাম্পশন বাড়ায় দেয়, কোয়ান্টিটি বাড়ে। সাপ্লাইতে যে সাপ্লাই কার্ভ যেহেতু প্রোডিউসারের, মনে রাখবেন ডিমান্ড কার্ভ হচ্ছে কনজিউমারের,
মানে যে হচ্ছে ভোক্তা, এবং সে কি করে যখন হচ্ছে প্রাইস বেড়ে যায় সে হচ্ছে প্রোডাকশন মানে সরি কোয়ান্টিটি বা কনজাম্পশন হচ্ছে কমায় দেয়, অথবা প্রাইস কমে গেলে কনজাম্পশন হচ্ছে কি বাড়ায় দেয়। সাপ্লাইকার হচ্ছে কার? প্রডিউসারের। যখন হচ্ছে মার্কেটে কোনো একটা জিনিসের দাম বেড়ে যায় সে বেশি পরিমাণে প্রডিউস করে, সে বেশি পরিমাণে কি সাপ্লাই দেয়। এই ক্লাসগুলো অফলাইনে হলে খুবই ভালো হতো, আমি বোর্ডে এঁকে এঁকে বুঝাতাম, বাট এখন অনলাইনে হওয়ার কারণে জিনিসটা ইন্টারেক্টিভ হচ্ছে না এবং অনেকে বুঝতে পারতেছে না, আমি যেটা বুঝতেছি। চেষ্টা করে একটু কনসেন্ট্রেশন রাখো। ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, সে উপর থেকে নিচে যাচ্ছে। কারণ কি? প্রাইসের সাথে কোয়ান্টিটির একটা ইনভার্স রিলেশনশিপ। প্রাইস বাড়লে কোয়ান্টিটি কমে, প্রাইস কমলে কোয়ান্টিটি কি বাড়ে, কনজিউমার সেটা বাড়ায় দেয়। সাপ্লাই কার্ভ হচ্ছে কি আপওয়ার্ড স্লোপিং। কারণ হচ্ছে কি কোন একটা প্রোডাক্টের দাম যখন বেড়ে যায় তখন প্রোডিউসার সে বেশি পরিমাণে প্রডিউস করে এবং বেশি পরিমাণে সাপ্লাই দেয়। এর জন্য সাপ্লাই কার্ভ হচ্ছে কি আপওয়ার্ড স্লোপিং বা হচ্ছে ঊর্ধ্বমুখী। আচ্ছা, কেউ আমাকে বলো যে প্রাইস এবং কোয়ান্টিটি কোনটা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? প্রাইস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর কোয়ান্টিটি হচ্ছে ডিপেন্ডেন্ট। প্রাইস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর কোয়ান্টিটি হচ্ছে ডিপেন্ডেন্ট। উল্টা বলছে স্যার, তোমরা কি বলছো? আর উল্টা কোয়ান্টিটি সবার সাথে কোয়ান্টিটি হচ্ছে স্যার ইন্ডিপেন্ডেন্ট, শিওর? প্রাইসটা হচ্ছে ডিপেন্ডেন্ট। জি জি স্যার। স্যার, কোয়ান্টিটি ইন্ডিপেন্ডেন্ট, কারণ ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে প্রাইসটা ফিক্স হয়, প্রাইস বেশি হবে না কম হবে। না স্যার, ও প্রথমে যেটা বলেছে সেটাই সঠিক। কারণ প্রাইসের উপর আমার ডিপেন্ড করে price কোয়ান্টিটি হয়, উপরে আমি কোয়ান্টিটি প্রডিউস কোয়ান্টিটির উপর করব। ডিপেন্ড করে প্রাইস। হ্যাঁ, আমরা প্রাইস দেখে কোয়ান্টিটি সেট করি। তুমি যখন বাজারে যাও তখন তুমি আগে প্রাইস দেখো, তারপর তুমি কোয়ান্টিটির কথা চিন্তা করো। নট তুমি আগে কোয়ান্টিটি দেখো তারপর প্রাইস। বরং প্রাইসের মাধ্যমে হচ্ছে কোয়ান্টিটিটা নির্ধারিত হয়। সেখানে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট কে? স্যার যদি একটা লাইভ এক্সাম্পল দেই স্যার, তাহলে তো স্যার এইটা যখন আলুর সিজন না স্যার, তখন তো আলু আমাদের 50 টাকাও কিনতে হয়, কিন্তু যখন আলুর সিজন তখন তো স্যার আলু 20 টাকা করে কিনি, কারণ তখন তো আমাদের সাপ্লাই বেশি থাকে। আচ্ছা, তাহলে তো ঠিক স্যার আছে। ওকে, গুড পয়েন্ট। ও যেটা বলেছে কারো কাছে কি কোনো লজিক আছে যে মানে ওর কথাটা কি মানে ঠিক কিনা, বা তাহলে কি আমরা ধরে নিব যে হচ্ছে মানে একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি চেঞ্জ হয়ে যাচ্ছে? স্যার এটা তো পার্সপেক্টিভ থেকে depend করে। আমি কাস্টমার নাকি আমি হচ্ছে প্রাইস ঠিক করতেছি বা সেলার। কাস্টমার হলে হচ্ছে প্রাইস কম থাকলে আমি বেশি নিব, সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে independent। আচ্ছা, আমি যেটা মানে বলি ঠিক আছে, সবার কথাই মোটামুটি স্যার, ঠিক, বাট আরেকটা কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে স্যার কোয়ান্টিটির ক্ষেত্রে ধরেন হচ্ছে যে আলিবাবাতে যদি আমরা ওয়েবসাইটে দেখি, ওইখানে মাঝে মধ্যে হোলসেলের ক্ষেত্রে দেখি যে কোয়ান্টিটি যত বেশি হয় তখন প্রাইস কম। তো হচ্ছে যে তখন আমাকে কিন্তু ওই প্রাইস দেখতে হয় না, আমাকে আগে ফোকাস করতে হয় আমি কত কোয়ান্টিটি নিতে পারবো, ঠিক নেওয়ার আছে, উপর গুড ডিপেন্ড করে আমি অবজারভেশন, প্রাইস। গুড অবজারভেশন আমজাদ, থ্যাংক ইউ। আসলে তোমাদের অবজারভেশনগুলো ঠিক, বাট আমাকে যেটা বুঝতে হবে, আমরা যখন ইকোনমিক ফেনোমেনা নিয়ে কথা বলি বা ইকোনমিক্স আমরা যখন পড়ি, তখন আমাকে ইন জেনারেল কেসে চিন্তা ভাবনা করতে হবে। ইন জেনারেল কেসে বা মেজর কেসে যেটা হয়, এক্সেপশন ইজ এক্সেপশন। আমাদের সামনে কিছু কি বলে ইনফেরিয়র গুডস হয়ে আছে, আমরা ওটা দেখব। বাট আমাকে একজন কনজিউমার লেভেলে চিন্তা করতে হবে যে আসলে আমি কি করি, বা হচ্ছে ইন মেজর কেসে কি হয়। তোমরা যেটা বলেছো সেটা ঠিক আছে, যখন প্রচুর পরিমাণে বাজারে সাপ্লাই বেড়ে যায় তখন হচ্ছে প্রোডাক্টের দাম কি হয়, কমে যায়। বাট নর্মালি হচ্ছে তোমার প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিপেন্ড করে। আমরা প্রাইস দেখে তারপর হচ্ছে কোয়ান্টিটি সেট করি। তার মানে প্রাইস হচ্ছে আমার কি ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট? বলো। হ্যাঁ, প্রাইস হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট এবং কোয়ান্টিটি ডিপেন্ড করে। এবং এখানে যেটা হচ্ছে কেউ আমাকে এটা বলো যে তোমরা তো হচ্ছে মানে স্টেম কি বলে সাবজেক্টের স্টুডেন্টস, সো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি প্রাইস হয় তাহলে সেটা কেন ওয়াই অ্যাক্সিসে, সেটা কেন এক্স অ্যাক্সিসে না?
এটা কি নর্মাল ম্যাথমেটিক্যাল মডেলের উল্টো কিনা? আমরা যখন গ্রাফ আঁকি নর্মাল ম্যাথমেটিক্যাল মডেলিং এ, তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কোন দিকে আঁকি এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কোন দিকে আঁকি? এক্স এক্সিসে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখি আর ওয়াই হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে কেন উল্টো? স্যার আমরা কোয়ান্টিটিটার উপর কন্ট্রোল করতে পারবো বাট প্রাইসটার উপর কন্ট্রোল করতে পারবো না, জিনিসটা আসলে হচ্ছে কি, এটাকে বলা হয় মার্শালিয়ান ক্লজ। আলফ্রেড মার্শাল নামক একজন ইকোনমিস্ট, সে হচ্ছে মূলত এভাবে জিনিসটাকে সাজাইছে। সে বলছে যে না, প্রাইস এভাবে থাকবে, কোয়ান্টিটি এভাবে থাকবে, এবং হচ্ছে এইভাবে থাকলে আমাদের হিসাবে সুবিধা হবে এবং আমরা হচ্ছে ইকোনমিক ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করতে পারবো। সো ইকোনমিক্সে এটাকে উল্টোভাবে গণনা করা হয়, মানে মার্শালিয়ান ক্লজ। এটাকে বলে মার্শালিয়ান ক্লজ। আলফ্রেড মার্শাল নামক একজন ইকোনমিস্ট, সে হচ্ছে এই কাজটা করেছিল। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি, ধরো এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ, এবং আমি যেটা বলেছি ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ হচ্ছে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেটা হচ্ছে অদৃশ্য হাতের মতো কাজ করে। অ্যাডাম স্মিথ, যে ইকোনমিক্সের ফাদার, সে বলেছে এটা অদৃশ্য হাতের মতো কাজ করে। অদৃশ্য একটা হাত এসে মনে হয় যেন দুটোকে ইন্টারসেক্ট করে দিচ্ছে। কনজিউমার হচ্ছে ডিমান্ড করে থাকে, প্রোডিউসার হচ্ছে সাপ্লাই করে থাকে, এবং এই দুইজন একটা জায়গায় ইন্টারসেক্ট করে এবং সেখানে হচ্ছে মার্কেট প্রাইস এবং মার্কেট আউটপুট নির্ধারিত হয়। মার্কেট প্রাইস এবং মার্কেট আউটপুট নির্ধারিত হয়, মানে ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং এটাকে বলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। সো এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 10 আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে কত? 100 বা হচ্ছে 100 ইউনিট। সো এটা আমাকে বুঝতে হবে। এখন দেখো, ধরো মানে অ্যাডাম স্মিথ যেটা দাবি করতেছে সেটা হচ্ছে মার্কেট তো হচ্ছে ফ্রি মুভিং। সে দাবি করতেছে ডিমান্ড এবং সাপ্লাই একটার একটাকে ইন্টারসেক্ট করে, এখানে কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশনের প্রয়োজন নাই এবং পুরো মার্কেটটা নিজে থেকে হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করে। এবং মার্কেটে যদি কোনো ডিসইকুইলিব্রিয়াম দেখা দেয় বা যদি কোনো সমস্যা দেখা দেয়, যদি মার্কেট ফেলিয়ার দেখা দেয়, সেটা নিজে থেকে হচ্ছে কি বাউন্স ব্যাক করে। অর্থাৎ তার মধ্যে যদি কোনো অসুস্থতা দেখা দেয়, তাকে হচ্ছে মেডিকেশন দেওয়া লাগে না, ট্রিটমেন্ট দেওয়া লাগে না, সে নিজে থেকেই আবার ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে আসে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স যারা, স্পেশালি অ্যাডাম স্মিথ, সে হচ্ছে এই কনসেপ্টটা মানে কি বলে, মানে জন্ম দিয়েছিল আর কি এই কনসেপ্টটা। কিভাবে? সে যখন বলছে যে ধরো এই যে ডিমান্ড এবং হচ্ছে সাপ্লাই কার্ভ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সেট করবে। ধরো কোনো কারণে মার্কেটে প্রাইস হচ্ছে কমে গেল, ধরো হচ্ছে সেটা 5। এখন যখন মার্কেটে হচ্ছে 5 টাকা, ধরো কোনো প্রোডাক্ট 10 টাকার পরিবর্তে 5 টাকা পাওয়া যায়, ধরো এই যে 5, আমার ডিমান্ড হচ্ছে কত? এটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ আর এটা হচ্ছে আমার সাপ্লাই কার্ভ। তো আমার এই 5 প্রাইসে আমার সাপ্লাই হচ্ছে এতটুকু, এই যে শুধু এতটুকু, কিন্তু আমার ডিমান্ড তো এই পুরাটা, এই যে পুরাটা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। আমি যদি 5 থেকে এদিকে রেখাটা নিই, তাহলে আমার এই পুরাটা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই হচ্ছে শুধু এতটুকু, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। তার মানে কি, আমার সাপ্লাই থেকে ডিমান্ড হচ্ছে কি বেশি, এর জন্য মার্কেটে কি দেখা দিচ্ছে? শর্টেজ। মার্কেটে কি দেখা দিচ্ছে? শর্টেজ। এবং অ্যাডাম স্মিথ দাবি করতেছে এই শর্টেজ কিছু সময়ের জন্য থাকে, এরপর প্রাইস হচ্ছে আবার 10 হয়ে যায় এবং হচ্ছে মার্কেট আউটপুট এই মানে ইকুইলিব্রিয়ামটা এই পজিশনে চলে আসে এবং আবার সেই কোয়ান্টিটি 100তে চলে আসে। অথবা প্রাইস যদি 10-এর বেড়ে যায় 15 হয়, 15 হওয়ার কারণে এখান থেকে যদি আমি রেখাটা নিই, তাহলে আমার ডিমান্ড হচ্ছে এতটুকু হয়েছে, এটা যেহেতু আমার ডিমান্ড, আমার ডিমান্ড হচ্ছে এতটুকু, কিন্তু আমার সাপ্লাই তো হচ্ছে পুরোটা। তার মানে ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক কি বেশি, এর জন্য এটাকে কি বলে? সারপ্লাস। এই অংশটুকু হচ্ছে কি? সারপ্লাস। এবং এটা একটা মার্কেট ফেলিউর। অ্যাডাম স্মিথ দাবি করতেছে এই সারপ্লাস কিছুদিন থাকবে, এরপর আবার এক জায়গায় ব্যাক করবে ইকোনমি, ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। এখানে কোনো কিছু না বুঝে থাকলে আমাকে এখনই বলো। আমি এগুলো ক্লাসে গ্রাফ এঁকে পড়াতে চাচ্ছিলাম, বাট এগুলো এখন অনলাইনে পড়াতে হচ্ছে, জিনিসটা পেইনফুল। বাট তোমরা কি বুঝতে পেরেছো কিনা কনসেপ্টটা? জি স্যার। কেউ না বুঝে থাকলে বলো। আমি খুবই চিল মানুষ, মানে আমি কোনো বকা দিব না, বকা ঝকা করবো না, কিছু না। তুমি না বুঝলে আমি 100 বার বুঝাবো, বাট তোমাকে বুঝতে হবে।
না বুঝলে আনমিউট করে বলো, এখানে লজ্জার কিছু নেই, শরমের কিছু নেই যে স্যার আমি এই জায়গাটা বুঝি না, স্যার এই জায়গাটা একটু আবার বুঝাই দেন। তুমি একবার না বুঝলে আমি তোমাকে 10 বার বোঝাবো, সেটা টিচার হিসেবে আমার রেসপন্সিবিলিটি। বাট তোমাকে বলতে হবে, তুমি না বললে আমি বুঝবো না যে তুমি বুঝবে না। কেউ না বুঝে থাকলে বলো কনসেপ্টটা। একটু কঠিন লাগতেছে যেহেতু নতুন সাবজেক্ট, নতুন প্রোগ্রাম, একটু কঠিন লাগবেই। বাট অফলাইনে হলে ভালো হতো, যেটা আমি বারবার বলছি। অফলাইনে হলে এগুলো একদম পান্তা ভাত, সিম্পল পান্তা ভাত, কিছুই না। আমি গ্রাফ এঁকে সুন্দর করে দেখাই দিই। আই গেস সবাই বুঝতে পেরেছো, যেহেতু কেউই কিছু বলছে না। বাট না বুঝলে বলবো, অবশ্যই বলবো, লজ্জার কিছু না। আচ্ছা, তো ফ্রি প্রাইস মেকানিজম যেটা দাবি করছে আমার ডিমান্ড কার্ভ, আমি আবার সামারাইজ করি। এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, যেটা ডাউনওয়ার্ড স্লোপিং প্রাইসের সাথে আমার কোয়ান্টিটির হচ্ছে কি ইনভার্স রিলেশনশিপ। প্রাইস কমলে আমার কোয়ান্টিটি কি হয়, বেড়ে যায়, অথবা প্রাইস বাড়লে কোয়ান্টিটি কমে যায়। আর এটা যেহেতু সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে আপার স্লোপিং, প্রাইস বাড়ার সাথে সাথে সাপ্লাই বেড়ে যায়। এবং দুইটা কার্ভ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেখানে হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম, মানে প্রাইস এবং মার্কেট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি নির্ধারিত হয়। এই যে আমরা যে বাজারে গিয়ে দেখি 1 কেজি পেঁয়াজ ধরে আছে 120 টাকা, সেটা কিভাবে 1 কেজি পেঁয়াজ 120 টাকা নির্ধারিত হলো? এটা কি কখনো মানে জিজ্ঞাসা করেছো নিজেকে কিভাবে 120 টাকা হলো? কেন 122 টাকা না, কেন 119 টাকা না, কেন 118 টাকা না? বিকজ বাজারের ডিমান্ড এবং বাজারের সাপ্লাইয়ের উপর বেস করে একটা অদৃশ্য হাত, ইনভিজিবল হ্যান্ড এসে বলতেছে যে এটা 118 টাকা সেট করে। এইভাবে মার্কেট কাজ করে। আচ্ছা, তো এই 118 টাকা, ধরো পেঁয়াজ হচ্ছে 118 টাকা, এই 118 টাকা থেকে যদি পেঁয়াজের প্রাইস যদি কমে যায়, কমে গেলে কি হবে? যারা সাপ্লায়ার তারা তো কম মানে পরিমাণে বাজারে সাপ্লাই দিবে, কিন্তু যারা ডিমান্ড মানে আমাদের মতো কনজিউমার, যেহেতু প্রাইসের দাম প্রাইস কমে গেছে, আমরা চাচ্ছি বেশি পরিমাণে কি কনজিউম করতে। এখন সাপ্লায়ার যে সে তো কম সাপ্লাই দিচ্ছে বাজারে, যেহেতু প্রাইস কম। সো ডিমান্ড থাকে অনেক বেশি, সাপ্লাই থাকে কি কম, এজন্য বাজারে কি দেখা দেয়? শর্টেজ। আর যখন প্রাইস থাকে বেশি, কনজিউমার যারা তারা হচ্ছে কি কম কিনে, কম খরচ করে, কিন্তু প্রডিউসার যারা হচ্ছে বিক্রেতা, তারা তো বাজারে প্রচুর পরিমাণে সাপ্লাই দেয়। সো সাপ্লাই থাকে অনেক বেশি কিন্তু ডিমান্ড থাকে কম, এর জন্য সেখানে কি দেখা দেয়? সারপ্লাস, মানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট হচ্ছে কি অবিকৃত থেকে যায়। এবং অ্যাডাম স্মিথ দাবি করছে যখন একজন প্রডিউসার দেখে যে না ডিমান্ড নাই কিন্তু আমার প্রচুর পরিমাণে মানে মার্কেটে কি বলে সাপ্লাই হচ্ছে, তখন সে কি করে? প্রাইস আস্তে আস্তে কমায় দেয়, যে না আমার তো জিনিসপত্র বিক্রি করতে হবে, আমার তো না হয় জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। কমতে 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 কি একটা ইকুইলিব্রিয়াম প্রাইসে চলে আসে। অথবা ইয়েতে যদি বেশি থাকে, সরি মানে প্রাইস যদি কম থাকে, তখন ডিমান্ড থাকে কি প্রচুর পরিমাণে বেশি, সাপ্লাই থাকে কি কম। কিন্তু এভাবে একটা ইকোনমি কাজ করে না। যখন প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে, সাপ্লাই থাকে কম, তখন প্রোডাক্টের কি হয়? দাম বেড়ে যায়। তখন আস্তে আস্তে কি হয়? প্রোডাক্টের দাম বেড়ে ওই 10-এর মধ্যে চলে আসে, মানে ইকুইলিব্রিয়াম যে পজিশন সেখানে চলে আসে। অর্থাৎ মার্কেট অটোমেটিক হচ্ছে কি বাউন্স ব্যাক করে ওই ই পয়েন্টটাতে। এজন্যই অ্যাডাম স্মিথ দাবি করলো যে এটা একটা অদৃশ্য হাতের মতো কাজ করে। আচ্ছা, আমি আমার জায়গা থেকে যত ভেঙে বোঝানো যায় আমি চেষ্টা করেছি। এখন আমি জানি না বাকিটা তোমরা কিভাবে বুঝেছো। আচ্ছা, এরপর কন্ট্রোল প্রাইস সিস্টেম, মানে কিভাবে হচ্ছে প্রাইসকে কন্ট্রোল করা হয়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, চিটাগং ইউনিভার্সিটিতে, আমাদেরকে টিচাররা জীবনও এভাবে ভেঙে ভেঙে বুঝায় নেয়। আর পাবলিক ইউনিভার্সিটির টিচাররা তো ফাঁকিবাজ, এসে কোনো রকম মানে ক্লাস নিয়ে ওই আবার গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেয়। হ্যাঁ, কিছু কিছু টিচার আছে ভালো, অবশ্যই ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট অনেক টিচার আছে যে এরা কোনো রকম ক্লাসে এসে ক্লাস নিয়ে চলে যেত। আমাদের একজন এমনও টিচার ছিল যে হচ্ছে স্টুডেন্টরা প্রশ্ন করলে বকাঝকা করতো। আমি জানি না এরকম কেন টিচারের মনে হয়, সেই জন্য স্টুডেন্টরা ভয় ওনাকে প্রশ্ন করতো। বাট আমি কিন্তু এরকম না, তুমি একবার না বুঝলে আমি তোমাকে 10 বার বোঝাবো এবং তোমাকে যত ভেঙে ভেঙে বোঝানো চাই। এটা যেহেতু তোমার কোর কোর্স না, তুমি যেহেতু ইকোনমিক্স নতুন করে পড়ছো, তো আমি চেষ্টা করবো যত ইজিলি, যত ভেঙে ভেঙে বোঝানো চায় সেই চেষ্টাটা আমি করবো। আমার দিক থেকে চেষ্টা কোনো ঘাটতি নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, কন্ট্রোল প্রাইস সিস্টেম, যেটা হচ্ছে এতক্ষণ ছিল ফ্রি সিস্টেম,
এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, এখানে গভর্নমেন্ট হচ্ছে ইন্টারভেনশন করে। এই কন্ট্রোল প্রাইস সিস্টেম অলসো নোন অ্যাজ স্টেট ইন্টারভেনশন occurs when a government steps into a free market to dictate the maximum or minimum price for goods and services. মানে বলছে একটা কন্ট্রোল প্রাইস সিস্টেম হচ্ছে সেটা যেখানে এতদিন ধরে একটা ফ্রি মার্কেট ছিল, গভর্নমেন্ট এখন এখানে প্রবেশ করে ইন্টারভেন করতেছে। সে কি করে বলে যে এই দামের উপরে তোমরা প্রোডাক্ট সেল করতে পারবে না, বা হচ্ছে এই দামের কমে তোমরা প্রোডাক্ট সেল করতে পারবে না। এখন কেউ কি আমাকে বলবে যে কেন গভর্নমেন্ট এরকম প্রাইস ফ্লোর সেট করে দেয় অথবা প্রাইস সিলিং সেট করে দেয়? এটা কারণটা কি? স্যার ইনফ্লেশনটাকে কমানোর জন্য। সকালবেলা যাইতে হ্যাঁ, সকালবেলা গেছে পায় নাই, পরে তারপর দুপুরবেলা গিয়া পড়া সবার ব্ল্যাক মার্কেট হ্যাঁ, ব্ল্যাক মার্কেট আর সবাই যাতে ভাই স্যার ইউজ মানে নিতে পারে সবকিছু, না তো যদি আপ ডাউন করে তাহলে অনেক ক্ষেত্রে তো যারা গরিব তাদের অনেক সম্ভব হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। সো প্রাইস সিলিং, এটা কিন্তু অনেকে হচ্ছে ভুল করে, মানে সিলিং এবং ফ্লোরের মধ্যে হচ্ছে ইন্টারচেঞ্জ করে ফেলে। মনে রাখবে সিলিং মানে হচ্ছে সিলিং ফ্যান, এর উপরে থাকে, তার মানে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে অবস্থান করে হচ্ছে সিলিং। সরি, আমি উল্টা বলছি, মানে মানে রিভার্স সিস্টেমে মনে রাখবা সিলিং ফ্যান হচ্ছে উপরে থাকে মানে মাথার উপরে, আর এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসের হচ্ছে নিচে। আর প্রাইস ফ্লোর মানে ফ্লোর মানে হচ্ছে নিচে, মানে আমরা এইভাবে চিন্তা করি প্রাইস ফ্লোর মানে ফ্লোর জিনিসটা হচ্ছে নিচে, আর এখানে হচ্ছে রিভার্স। মানে মোট কথা হচ্ছে এখানে রিভার্স, মানে আমরা যেভাবে ন্যাচারালি দেখি এখানে হচ্ছে রিভার্স কাজ করে। অনেকে যেমন আমার যতটুকু মনে আছে, আমি যখন ফার্স্ট ইয়ারের এক্সাম দেই, আমি প্রাইস সিলিং প্রাইস ফ্লোরটাকে হচ্ছে মানে একটু ভুলাই ফেলছিলাম পরীক্ষার মধ্যে। আমি সিলিং এর জায়গায় লিখছিলাম ফ্লোর, ফ্লোরের জায়গায় লিখছি হচ্ছে সিলিং। তখন পরে আবার হচ্ছে ওটাকে কারেকশন করে লিখতে হয়েছে। আর তুমি যদি এটা লিখো তোমার কিন্তু পুরো কাটা যাবে, বা সিলিংকে ফ্লোর বললে ফ্লোরকে সিলিং বলে পুরো সিস্টেমটা হচ্ছে উল্টে যাবে। সেই জন্য মাথা রাখবে ইনভার্স। ইনভার্স সিলিং মানে সিলিং ফ্যান মাথার উপরে থাকে, এজন্য হচ্ছে এখানে নিচে। আর ফ্লোর জিনিসটা হচ্ছে সাধারণত নিচে থাকে, বাট এখানে উপরে, মনে রাখতে হচ্ছে। তো প্রাইস ফ্লোর এবং প্রাইস সিলিং হচ্ছে এভাবে সেট, মানে কেন সেট করে, কারণ হচ্ছে কি সরকার বলে দেয়, ধরো প্রাইস ফ্লোর বলতেছে যে তোমরা এই প্রোডাক্টটা এত দামের উপরে সেল করতে পারবে। ওই যে কয়েকদিন আগে যে সয়াবিন তেল, সরকার আমাদের দেশে বেশিরভাগ হচ্ছে তেল, পেঁয়াজ, রসুন, ফুড ইনগ্রিডিয়েন্ট যেগুলো, সেগুলোতে হচ্ছে সরকার ইন্টারভেনশন করে বা ফুয়েলের মধ্যে ইন্টারভেনশন করে, যাতে হচ্ছে এখানে কেউ একজন ম্যানিপুলেট করে মার্কেট থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা সে ভাগায় না নিতে পারে। এই জন্য সরকার বলে যে তোমরা এই ধরো মোবিলটা হচ্ছে প্রতি লিটার এত টাকা ধরে বিক্রি করবে, এর চেয়ে বেশি হওয়া যাবে না। এর চেয়ে বেশি হলে ইনফ্লেশন হতে পারে বা মানুষের যে পারচেজিং পাওয়ার মানে তার যে কেনার ক্ষমতা সেটা ছাড়িয়ে যাবে, সে কিনতে পারবে না। আর প্রাইস সিলিং কেন হচ্ছে দেশের আমাদের দেশে কিন্তু একটা ইন্ডিয়া থেকে প্রচুর আসার কারণে আমাদের দেশীয় যারা খামারি মানে দেখা যায় যে তারা খুব ভালো দামে বিক্রি করতে পারছিল। তখন সরকার কি করলো, ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ করে দিল এবং বললো যে একটা প্রাইস সিলিং বেঁধে দিল, এখন থেকে দেশের খামারি যারা আছে তারা যাতে একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তারা যাতে একটু ভালো দাম পায়, সেজন্য হচ্ছে ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ। এটা করেছিল ভালোর উদ্দেশ্যে, বাট আমাদের দেশীয় খামারিরা গরুর দাম এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে সেটা একদম এক্সেসিভ লেভেলে চলে গেছে। বাট সরকারের উদ্দেশ্যটা ছিল ভালো, যে দেশীয় খামারি যারা আছে বা দেশীয় প্রডিউসার যারা আছে বা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে কি মানে প্রোটেকশন দেওয়ার জন্য সরকারের এরকম প্রাইস সিলিং গুলো বেঁধে দেয়, যে এই প্রাইসের কমে তুমি হচ্ছে বাজারে সেল করতে পারবে না। যেমন আলু ব্যবসায়ী, এখন আলুর দাম অনেক কম, সরকার যদি এখানে একটা সিলিং বেঁধে দিত যে 30 টাকার কমে তুমি আলু বিক্রি করতে পারবে না, তাহলে আলু ব্যবসায়ী যারা আছে তারা কিছুটা হলেও বাঁচত। বুঝে আসছে? এভাবে হচ্ছে প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোর হচ্ছে কাজ করে। গভর্নমেন্ট মার্কেটে ঢুকে একটা রেঞ্জ ঠিক করে দেয় এবং এটাকে হচ্ছে কন্ট্রোল ইকোনমি বা কন্ট্রোল প্রাইস সিস্টেম বলে। সাধারণত কমিউনিস্ট যে কান্ট্রিগুলো, অর্থাৎ যেটা বললাম সোভিয়েত ইউনিয়ন, আগের কিউবা, ভেনেজুয়েলা, এই কান্ট্রিগুলোতে এটা ছিল। আর পরবর্তীতে ফ্রি মার্কেটের সাথে এটা মিক্স হয়ে এখন হচ্ছে মিক্সড ইকোনমিতে এটা চলে আসছে। মানে বিশ্বের প্রায় সব দেশে এখন কি গভর্নমেন্ট ইন্টারভেনশন আছে। আবার মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড সেটাও একই সাথে কাজ করে। সাপ্লাই এবং ডিমান্ড কাজ করতে থাকে, সরকার যখন দেখে যে না
এটা মানে প্রাইস অ্যাক্সেসিবল লেভেলে চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন সরকার মার্কেটে এন্ট্রি নেয় এবং সেখানে একটা ইন্টারভেনশন তারা জাহির করে, এবং এটাই হচ্ছে মিক্সড ইকোনমি। আচ্ছা, ডিমান্ড, এখন আমরা হচ্ছে ডিমান্ড সাপ্লাই এগুলো নিয়ে কথা বলবো। আজকে শুধু ডিমান্ড কভার করবো, সাপ্লাইতে যাব না। নেক্সট ক্লাস আমরা হচ্ছে সাপ্লাই এবং হচ্ছে ইলাস্টিসিটি এই জিনিসগুলো নিয়ে কথা বলতে বলবো। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে পড়ছি ডিমান্ড সাপ্লাই, কনজাম্পশন, প্রোডাকশন, এগুলো তো কথা বলছি, কিন্তু কথা হচ্ছে ডিমান্ড আসলে কি বা চাহিদা জিনিসটা কি। ইফ ইউ ডিমান্ড সামথিং দেন ইউ ওয়ান্ট ইট, আমি এই জিনিসটা চাই, এটা আমি কিনতে চাই, এটা আমি দেখতে চাই, এটা আমি ধরতে চাই, এটা হচ্ছে আমার ওয়ান্ট। সো যখন আমি কোনো কিছু চাই এটাই হচ্ছে ডিমান্ড। অথবা যখন আমি কোনো কিছু অ্যাফোর্ড করতে পারি, আমি হচ্ছে ধরো এই যে আমার একটা ইয়ারবাডটা আমি অ্যাফোর্ড করতে পারি, কিনতে পারলাম আমি। অথবা এই যে আমার গায়ে শার্ট, এই শার্টটা আমি অ্যাফোর্ড করতে পারি, এটা আমার ডিমান্ড। কারণ আমি যেটা অ্যাফোর্ড করতে চাই আমি সেটাই কিনি। এবং অথবা আমি কোনো কিছু প্ল্যান করি, মানে সেটা কেনার জন্য, প্ল্যান টু বাই ইট, সেটা হচ্ছে কি আমার ডিমান্ড। সেটা গুডস হতে পারে বা কোনো সার্ভিসেস হতে পারে। কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের জিনিসটা কি? The quantity demanded of a good or service is the amount that consumers plan to buy. ভালো করে খেয়াল করো, আমি কিন্তু প্ল্যান টু বাইটাকে হচ্ছে করলাম, ব্লু কালার দিয়ে হচ্ছে এটা হাইলাইট করলাম। প্ল্যান টু বাই ডিউরিং এ গিভেন টাইম পিরিয়ড এট এ পার্টিকুলার প্রাইস। মানে একজন কনজিউমার সে চিন্তা করছে আমি হচ্ছে এরকম অ্যামাউন্টে বা এটা জিনিসটা কিনবো, সেটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড। The quantity demanded is not necessarily the same as the quantity actually bought. আমি তো চিন্তা করলাম যে আমি এই জিনিসটা কিনবো, কিন্তু তার মানে এই না যেগুলো আমাকে কিনতেই হবে। আমার মানে বাজেট, আমার সময়, আমার পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে আমি লিস্ট করি যেটা সবচেয়ে প্রায়োরিটি, আমি সেই জিনিসগুলো কিনবো। তার মানে কোয়ান্টিটি ডিমান্ডেড যে কোয়ান্টিটি বটের সাথে একদম সেম টু সেম হবে এমন কোনো নিশ্চয়তা নেই। Sometimes the quantity demanded exceeds the amount of goods available, so the quantity bought is less than the quantity demanded. তার মানে কি, আমি হয়তো অনেক কিছু কিনতে চাই, মানে এটা আমার ডিজায়ার, এটা আমার কোয়ান্টিটি ডিমান্ডেড, কিন্তু বাজারে তো এত প্রোডাক্ট নাও থাকতে পারে, তখন আমাকে কি কম সংখ্যক কিনতে হয়। তার মানে সেটা আমার যে কোয়ান্টিটি ডিমান্ডেড সেটা কোয়ান্টিটি বট থেকে কি হতে পারে, কমও হতে পারে অথবা বেশিও হতে পারে, সেটা বাজারের উপর ডিপেন্ড করে। ল অফ ডিমান্ড করলাম, কোয়ান্টিটি ডিমান্ড, এগুলা খুবই ভালো করে মনে রাখো, এগুলো পরীক্ষায় আসবে, আমি বলে রাখলাম। ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ডেড, ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড কি? ল অফ ডিমান্ড বা হচ্ছে চাহিদার যে নীতি, সেটা কিভাবে কাজ করে? আদার থিংস রিমেনিং দ্য সেম। ভালো করে খেয়াল রাখো, এটা না লিখলে কিন্তু কাটা যাবে। ডেফিনিশন: আদার থিংস রিমেনিং দ্য সেম, দ্য হায়ার দ্য প্রাইস অফ এ গুড, দ্য স্মলার ইজ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, and the lower the price of a good, the greater is the quantity demanded. বলতেছে আদার থিংস রিমেনিং দ্য কনস্ট্যান্ট, যদি একটা প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায় আমি সেটা কি কম পরিমাণে কোয়ান্টিটি করি, মানে কম পরিমাণে কিনি বা কনজিউম করি, আর প্রাইস যদি কমে যায় আমি বেশি পরিমাণে কিনি। প্রাইস এবং কোয়ান্টিটির সাথে যে সম্পর্কটা সেটা আমাকে বলছে যে আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট বা সেম। এখন কথা সে আদার থিংস গুলো কি আমরা দেখব। আদার থিংস গুলো যদি আমি কনসিডারেশনে নেই তাহলে আমার প্রাইসের সাথে যে ফর্মুলাটা সেটা সঠিকভাবে কাজ করতে পারে। কিভাবে? আমি ছোট একটা এক্সাম্পল দিই। আমি বলছি যে প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে হচ্ছে আমরা কোয়ান্টিটি কমায় দিই, এটাই স্বাভাবিক, মার্কেটে এভাবেই কাজ করে। বাট এমনও তো হতে পারে প্রাইস বাড়লো ঠিক আছে, কিন্তু তোমার আগের ইনকাম ছিল কত মাসে 20,000, তোমার ইনকাম এখন 30,000, তোমার ইনকাম বেড়ে গেল, কিন্তু তাহলে তুমি ওই প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলেও তুমি কনজাম্পশন কমাবে না, এটাই স্বাভাবিক। অথবা ওই প্রোডাক্টটাকে তুমি অনেক পরিমাণে পছন্দ করো, ধরো স্যাভয়ের একটা আইসক্রিম, তুমি এটা ধরো এখন 20 টাকা, ধরো 20 টাকা, এটা যদি 25 টাকা হয় তুমি এটা কিনবে, বিকজ তুমি এটা অনেক পছন্দ করো। তার মানে প্রাইস বাড়লেই যে কোয়ান্টিটি কমে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। বাট আমাদের কি মানে নর্মাল কনসেপ্ট আমরা যেটা দেখি, প্রাইস বেড়ে গেলে আমরা কনজাম্পশন কমায় দিই, এজন্য বলতে হয় আদার থিংস রিমেনিং দ্য সেম বা কনস্ট্যান্ট। মানে আমার হয়তো ইনকাম বাড়ছে না, আমার হচ্ছে ওই ফেভারিট যে জিনিসটা মানে এক্সপেকটেশন যেটা, সেটা আমি এখানে কাজ করছে না,
অন্য জিনিসগুলো কাজ করছে না। এজন্য আমি বলি আদার থিংস রিমেইনিং দ্য প্রাইসের সাথে কোয়ান্টিটি এটা সম্পর্ক। আমি যদি আদার থিংস রিমেইনিং দ্য কনস্ট্যান্ট না বলি, সেম না বলি, তাহলে কিন্তু আমার এই ফর্মুলা কাজ হবে না। বুঝে আসছে স্যার? আমার কথা কি বুঝে আসছে? জি স্যার। বলবে, না বুঝলে বলবে, একটু কথা বলার চেষ্টা করবে। আচ্ছা, সাবস্টিটিউশন ইফেক্ট ভার্সেস হচ্ছে ইনকাম ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্ট কি, ইনকাম ইফেক্ট কি, খুবই গুরুত্বপূর্ণ। সাবস্টিটিউশন ইফেক্ট হচ্ছে কনজিউমার্স সুইচিং টু চিপার প্রোডাক্টস অ্যাজ প্রাইস ইনক্রিজেস। ধরো চা এবং কফি, ধরো তুমি হচ্ছে সপ্তাহের 3 দিন হচ্ছে কফি খাও আর 4 দিন হচ্ছে চা খাও, ধরো, মানে এটা ধরে নাও। কিন্তু কফির দাম 1 লাফে এত পরিমাণে বাড়লো, স্বাভাবিকভাবে তুমি কি করবে? কফি খাওয়া বাদ দিয়ে, ওই যে আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, কিন্তু কফি খাওয়া বাদ দিয়ে তুমি হচ্ছে চায়ের মধ্যে সুইচ করবে। কজ চা এবং কফি মানে মোর অর লেস মোটামুটি কাছাকাছি একই রকম টেস্ট দেয়। এজন্য যেটা হচ্ছে চিপ, যেটা হচ্ছে সস্তা, তুমি সেই প্রোডাক্টের মধ্যে হচ্ছে সুইচ করবে। এটাকে বলে সাবস্টিটিউশন ইফেক্ট। মানে প্রাইস বেড়ে গেলে একজন কনজিউমার সে হচ্ছে সস্তা যে প্রোডাক্টটা বা যেটা চিপ সেটার দিকে ধাবিত হয় এবং সে হচ্ছে ওই সস্তা প্রোডাক্টটা দিয়ে ওই যে দামি যে প্রোডাক্টটা সেটাকে রিপ্লেস করে, সাবস্টিটিউট করে। এজন্য এটাকে বলা হয় সাবস্টিটিউশন ইফেক্ট। আর ইনকাম ইফেক্ট কি? A microeconomics term describing how changes to consumers' real income levels can affect their purchasing pattern. ধরো আজকে ধরো তোমার ইনকাম হচ্ছে 20,000 টাকা, তুমি মাসে 20,000 টাকা পাও এবং প্রাইস হচ্ছে এই বাজারে। এখন সবগুলো পণ্যের প্রাইস বা কোনো একটা পণ্যের প্রাইস বা দাম যদি কমে যায়, তোমার পারচেজিং পাওয়ার কি বেড়ে যাবে না? মানে তুমি হয়তো ধরো আগে 1,000 টাকা হচ্ছে ধরো চালের জন্য রাখতে, ধরো হচ্ছে 1,000 টাকা দিয়ে তুমি 15 কেজি চাল কিনবে ধরো, কিন্তু এখন সেটা যদি দাম কমে যায়, তুমি এখন কি 15 কেজি জায়গায় ধরো 20 কেজি পাচ্ছ, মানে তোমার কি পারচেজিং পাওয়ার হচ্ছে কি বেড়ে গেল। তোমার পারচেজিং পাওয়ার কি হচ্ছে বেড়ে গেল। মানে রিয়েল ইনকাম হচ্ছেটা কি, মানে তোমার ইনকাম ওই 30,000-এ আছে বা 20,000-ই আছে, কিন্তু রিয়েল ইনকামটা আমার বেড়ে গেল। মানে প্রাইস কমার কারণে আমি আগে থেকে বেশি পরিমাণে কিনতে পারছি, আমার পারচেজিং পাওয়ার বেড়ে গেল। এটাকে বলে ইনকাম ইফেক্ট। আরেকটা জিনিস যেটা, এগুলো তো হচ্ছে স্লাইডে তো আসলে সব কিছু একবারে লেখা যায় না। তোমরা হচ্ছে ইনিশিয়ালি পার্কিংয়ের একটা বই, মানে আমরা এখানে যেগুলো আমরা যে টপিকগুলো পড়াবো মোটামুটি আমি আর তুষার ভাই যেটা চিন্তা ভাবনা করবো, আমরা হচ্ছে পার্কিং, তারপর হচ্ছে ম্যানকিউ এবং হচ্ছে নামটা কি জানো, আর্নল্ড। পার্কিং, ম্যানকিউ হচ্ছে আর্নল্ড, এই 3টা বই থেকে হচ্ছে আমরা পড়াবো। এবং সাথে হচ্ছে সাইফুল ইসলাম বাংলাদেশি, ওনার একটা মানে বই আছে, ওখান থেকে আমরা লেসনগুলোকে ইয়ে করে পড়াবো। আমরা হচ্ছে তোমাদেরকে রিসোর্স ম্যাটেরিয়াল দিয়ে দিব, শুধু স্লাইড পড়লে কিন্তু স্যার হবে না। স্লাইড থেকে আমি সামারি পাবো, স্লাইড থেকে আমি বুঝবো জিনিসটা কি। বাট তোমাকে ডিপার নলেজ পেতে হলে, পরীক্ষায় লিখতে হলে, ভালো করতে হলে তোমাকে কিন্তু বই পড়তে হবে, বই পড়তে হবে। আচ্ছা, ইনকামের সাথে আরো 2টা যেটা কনসেপ্ট কানেক্টেড, সেটা হচ্ছে নর্মাল গুড এবং হচ্ছে ইনফেরিয়র গুড। নর্মাল গুড কি, যে আমার যদি ইনকাম বেড়ে যায়, যে প্রোডাক্টগুলো আমি হচ্ছে ধরো আগে 10 কেজি কিনতাম, এখন সেটা হচ্ছে আমি বেশি কিনছি, 15 কেজি কিনছি, 20 কেজি কিনছি। মানে ইনকামের সাথে ওই প্রোডাক্টের হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। ধরো আমার ইনকাম ছিল 20,000, আমি প্রতি মাসে ধরো 1টা বা 2টা শার্ট কিনতাম, এখন আমার ইনকাম বেড়ে যায়, আমি এখন 3টা বা 4টা কিনছি। অর্থাৎ ইনকামের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ আছে। অথবা ইনকাম কমে গেলে সেটা আমি কি কমায় দিচ্ছি। ইনকাম কিন্তু আবারও ভালো করে খেয়াল রাখবে, ইনকাম নট প্রাইস, তাহলে সেটা হচ্ছে নর্মাল গুড। আর আরেকটা আছে, আমার ইনকাম বেড়ে যাচ্ছে, মানে আমার ইনকাম বাড়ছে, কিন্তু আমি সেটার কনজাম্পশন কমায় দিচ্ছি, সেটাকে বলে ইনফেরিয়র গুড। কেউ কি আমাকে একটা ইনফেরিয়র গুডের এক্সাম্পল দিতে পারবে? কেউ কি আমাকে ইনফেরিয়র গুডের একটা এক্সাম্পল দিতে পারবে? হ্যাঁ, নেসক্যাফে।
নেসক্যাফে জি স্যার। কি মানে কেন একটু বলবে? স্যার এটার প্রাইস তো সেম আছে, বাট আমরা দেখছি কফির প্রাইস তো কনস্ট্যান্টলি বাড়তেছে, বাট নেসক্যাফের প্রাইস যেরকম ছিল ওরকমই আছে, বাট প্রোডাক্টের কোয়ালিটি দিনকে দিন ডাউন হয়েছে। নেসক্যাফের প্রাইস হয়তোবা আগে 3 টাকা ছিল, পরে 5 টাকা হয়েছে, আর পরিমাণ ছিল আগে 10 মানে 1 গ্রাম, এখন 0.9 স্যার গ্রাম। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু প্রাইসের কথা বলি না, আমি কিন্তু বারবার একটু বলছি ইনকামের সাথে সম্পর্কিত, নট প্রাইস। এটা কিন্তু ইনকামের সাথে সম্পর্কিত। নরমাল গুড, ইনফেরিয়র গুড, মনে রাখবে ইনফেরিয়র আই মানে ইনকামের সাথে সম্পর্কিত, নট প্রাইস। ইনফেরিয়র গুডটা কি? আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, বেশিরভাগ হচ্ছে নরমাল গুড। ধরো আমি এখন পিক্সেল 7 ইউজ করি, আমার ধরো ইনকাম এখন বেড়ে গেল ধরো 2 লাখ বা 3 লাখ, তখন আমি একটা S26 আলট্রা নিলাম। কারণ কি? আমার ইনকাম বেড়ে যাওয়ার কারণে এখন আমি হয়তো আরেকটু ভালো প্রোডাক্ট চুজ করছি, অথবা আমার ইনকাম কমে গেল, আমি হয়তো আরেকটু কম দামি ফোন নিলাম। মানে বাস্তবে তো বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে নরমাল গুড। আমাদের ইনকাম বাড়লে আমরা বেশি দামি প্রোডাক্ট কিনি, আর ইনকাম কমে গেলে হচ্ছে আমরা কম দামি প্রোডাক্ট কিনি। কিন্তু ইনফেরিয়র গুডটা হচ্ছে এক্সেপশন। ইনফেরিয়র গুডকে যে গুডই হতে পারে এমন কোনো কথা নেই, সেটা সার্ভিসও হতে পারে। যেমন ধরো আমার ইনকাম হচ্ছে এখন 20,000, ধরো আমার ইনকাম এখন 20,000, এখন আমি প্রত্যেকদিন লোকাল বাসে করে বা পাবলিক বাসে করে অফিসে যাই, কিন্তু আমার ইনকাম হলো 40,000, তখন আমি পাঠাও দিয়ে কিংবা হচ্ছে ধরো প্রাইভেট কার দিয়ে যাওয়া শুরু করলাম। তার মানে আমি কি বাসের যে ইউজেস বা পাবলিক সার্ভিসের যে ইউজেস সেটাকে আমি কমায় দিলাম। ইনকাম বেড়ে যাওয়ার কারণে ওই সার্ভিসটাকে আমি কমায় দিচ্ছি বা আমি একদম অবসলিট করে দিচ্ছি। তার মানে ওই বাস রাইড ব্যাংকে প্রাইস বন্ডটা কি স্যার ইনফেরিয়র? হ্যাঁ স্যার, ব্যাংকে প্রাইস বন্ডটা কি আমরা ইনফেরিয়র গুড হিসেবে ধরতে পারি? কিভাবে স্যার ওটা তো সেম ইয়াতে অ্যামাউন্টই থাকে না, মানে ইনকাম তো বাড়তেছে, বাট স্যার ওটা তো সেম একটা কনস্ট্যান্টে থাকে না। টাকা 100 টাকা, প্রাইস বন্ডটা 100 টাকা, বাট আমার তো যখন তখন কিনতে পারতেছি। কেউ কি ওর সাথে একমত বা কেউ কি একটু অ্যাড করবে ওর সাথে? আব্দুর রহমান, রাইট? স্যার তুমি একটু আবার বলো। আমরা যে ব্যাংকে প্রাইস বন্ড কিনি 100 টাকা বা 1000 টাকা এরকম নোট, আমাদের ইনকাম কিন্তু বাড়তেছে, বাট ওই টাকা তো ওই সেম পেপারটা সেম আছে এবং ওইটা সেমই থাকে সব সময়, এবং বিভিন্ন সময় প্রাইস ওইটা যদি 100 টাকার নোটটা তুমি যদি 10 বছর পরও যদি নিয়ে যাও, ওটা 100 টাকাই থাকবে, ওটা বাড়বে না। বাট ওইটা অনুযায়ী যদি প্রাইস দেয়, ওই প্রাইসটা হয়তো অনেক সময় 1 লাখ 2 লাখ অনেক টাকা হয়ে যায়। বাট এটাই আর কি স্যার, এটা কি ইনফেরিয়র গুডের এক্সাম্পল হতে পারে কি? ঠিক আছে, মানে কনসেপ্টটা ঠিক আছে, বাট ইনফেরিয়র গুডকে আমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আসলে আমার মানে একদম কানেক্টেড থাকতে হবে, যে যখন আমি ইনকাম আমার বেড়ে যাচ্ছে আমি ওটাকে অবসলিট করে দিচ্ছি, কমে যাচ্ছে আমি ওটাকে একদম অবসলিট করে দিচ্ছি বা আমি এটাকে একদম কমাই দিচ্ছি, এভাবে হাইলি কানেক্টেড থাকতে হবে ইনকামের সাথে। তাহলে হচ্ছে আমরা ইনফেরিয়র গুডের যে শুধু এটাই এক্সাম্পল, ব্যাপারটা এরকম না, ইনফেরিয়র গুডে আরো অনেক এক্সাম্পল থাকতে পারে। যেমন স্যার এই স্কেলটা কি হচ্ছে স্যার? ইনফেরিয়র এই স্কেল যেটা সামনে যে পে স্কেলটা দিবে সেটা ইনফেরিয়র হবে, মানে বুঝিনি কিভাবে ইনফেরিয়র হবে। এটা তো স্যার ইনকাম বেড়ে যাচ্ছে, মানে আমাকে তো বুঝতে হবে যে ইনকাম ইনফেরিয়র গুডটার যদি সংজ্ঞাটা আবার বলতে অনেকে মনে হয়। আচ্ছা, ইনফেরিয়র গুড হচ্ছে ইনকাম, আবারও মনে রাখো আইতে ইনফেরিয়র, আইতে হচ্ছে ইনকাম। ভালো করে খেয়াল করো, ইনকাম বেড়ে গেলে আমি যে প্রোডাক্টটার ইউসেজ বা ব্যবহার কমায় দিচ্ছি, ভালো করে খেয়াল করো, ব্যবহার কমায় দিচ্ছি, সেইটাকে বলা হয় ইনফেরিয়র। ইনফেরিয়র নর্মালি আমি সাধারণত কি করি, আমার ইনকাম যখন বাড়ে আমি ধরো হচ্ছে কিভাবে বুঝাইতাম, ধরো হচ্ছে এক্সপ্লেন করি ধরো, হ্যাঁ এসি হতে পারে, যে ধরো এসিটা হচ্ছে নর্মাল গুড, ধরো হচ্ছে আমি এরকম করলাম, আমার সাধারণত আমার ইনকাম ধরো এখন 20,000, আমি বাসায় এয়ার কন্ডিশন ইউজ করি, কিন্তু আমার ইনকাম হলো ধরো 40,000,
আমি এয়ার কন্ডিশনার বদলে ফ্যান ইউজ করা শুরু করলাম, এরকম এক্সেপশন যদি হলো তাহলে সেটাকেই বলা হয় ইনফেরিয়র। বাট এরকম তো হয় না। আমি 20,000 ইনকামের সময় যদি এসি ইউজ করি, সেটা মিডিয়া ব্র্যান্ডের হতে পারে, কিন্তু 40,000 হলে আমি হয়তো তখন আর হিটাচি, স্যামসাং ভালোগুলো ইউজ করবো। মানে আমাদের ওয়ার্ল্ডে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে নর্মাল। এটাকে নর্মাল বলে, মানে আমার ইনকাম যখন বেড়ে যাচ্ছে আমি একটু ভালো মানের ভালো কোয়ালিটি হচ্ছে কনজাম্পশন বাড়াই দিচ্ছি, এটাকে বলা হয় নর্মাল। আর যখন এক্সেপশন সেটাকে বলা হয় ইনফেরিয়র, মানে দেয়ার ইজ এক্সেপশন। কিভাবে? আমি ইনকাম বাড়ার কারণে আমি বাসের ওই সার্ভিসটা আরো বাড়াচ্ছি না, বরং আমি বাসটাকে অবসলিট করে আমি এখন কারে চলাচল করা শুরু করছি, বা হচ্ছে আমি ধরো হেলিকপ্টার দিয়ে চলাফেরা করি। সো ইনকাম আবারও মনে রাখবে, ইনকাম বাড়ার সাথে কমে যাচ্ছে, নট পজিটিভ রিলেশনশিপ। এরকম মানে এটাও তো হতে পারে পাবলিক হসপিটাল আর প্রাইভেট হসপিটাল। হ্যাঁ, গুড, দ্যাটস এ গুড পয়েন্ট। আমার ইনকাম ছিল 20,000, আমি এতদিন পাবলিক হসপিটালে যেতাম, কিন্তু এখন আমার ইনকাম হচ্ছে 60,000, এখন আমি প্রাইভেট হসপিটালে যাওয়া শুরু করেছি। সো ইনফ্লেট। আচ্ছা, তো তোমাদের যে স্টাফকে বারবার এসে উঠি দিচ্ছে, আমি ক্লাস করবো শেষ করবো, মনে হচ্ছে তালা লাগাই দিবে আর কি, জানি না কি করবো। আচ্ছা, ডিমান্ড কার্ভ অ্যান্ড ডিমান্ড শিডিউল। ডিমান্ড কার্ভ ডিমান্ড শিডিউলটা কি? ডিমান্ড কার্ভ তো দেখতে পাচ্ছি, মানে একটা প্রাইসের বিপরীতে কোয়ান্টিটি ডিমান্ডের হচ্ছে দেখা যাচ্ছে। ধরো হচ্ছে এই যে এখানে দেখো, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ আর এটা হচ্ছে ডিমান্ড শিডিউল। কি? ধরো 0.50 যখন প্রাইস থাকে তখন হচ্ছে আমার কোয়ান্টিটি ডিমান্ডেড 22, যখন হচ্ছে 1 হচ্ছে তখন হয়ে গেছে 15, যখন হচ্ছে 1.5 তখন হচ্ছে 10। মানে প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি কমতেছে, এবং এর জন্যই ডিমান্ড কার্ভটা হচ্ছে কি ডাউনওয়ার্ড স্লোপিং, মানে নেগেটিভ রিলেশনশিপ। এই যে দেখো, প্রাইস যখন 2.5 আমার কোয়ান্টিটি হচ্ছে কত? 5। প্রাইস যখন 2, দেখো ভালো করে খেয়াল করে, এদিকে কিন্তু একটু উল্টা, মানে ওদিকে কম থেকে বাড়ছে, এদিকে বেশি। প্রাইস যখন 2 আমার কোয়ান্টিটি কত? যেখানে খেয়াল করো 7, তার মানে প্রাইস 2 তে আমার কোয়ান্টিটি হচ্ছে কত? 7। প্রাইস 1.5 আমার কোয়ান্টিটি হচ্ছে 10, প্রাইস 1 এ হয়তো সেটা 14 বা 15, প্রাইস 0.5 এ কত? সেটা হচ্ছে 22। তার মানে প্রাইসের সাথে কোয়ান্টিটির একটা ইনভার্স রিলেশনশিপ রয়েছে, মানে কোয়ান্টিটি ডিমান্ডেডের একটা ইনভার্স রিলেশনশিপ রয়েছে, এবং এর জন্য ডিমান্ড কার্ভ হচ্ছে কি ডাউনওয়ার্ড স্লোপিং। এখন পরীক্ষায় যদি ডিমান্ড কার্ভ এবং ডিমান্ড শিডিউল আঁকতে বলি, তার মানে এই না যে তোমাকে এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। তুমি তোমার মতো করে র্যান্ডম এই দিকে ভ্যালু সেট করে, মানে যে এই দিকে ভ্যালু র্যান্ডম ভ্যালু সেট করে তুমি তোমার মতো করে গ্রাফ আঁকবে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। হয়তো আমি এটা পরীক্ষায় দিয়ে দিব, অথবা বলবো যে তুমি এই গ্রাফটা আঁকো, এখন তুমি তোমার মতো করে এখানে 2.5, 3, 5, 10, 15 তুমি যা দাও, কিন্তু তোমাকে দেখাতে হবে প্রাইস কি কমার সাথে সাথে কোয়ান্টিটি কি বাড়ছে। মানে তোমাকে ওই প্রিন্সিপালটা ঠিক রাখলেই হচ্ছে, সংখ্যা মুখস্থ করার কোনো দরকার নেই। স্যার, এখানে কোনটা ডিপেন্ডেন্ট এন্ড কোনটা ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ওর প্রশ্নটার অ্যান্সার দাও। ও জিজ্ঞাসা করছে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। এবার জন্য প্রশ্নের অ্যান্সার দাও। প্রাইস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর কোয়ান্টিটি ডিমান্ডেড যেটা বা কোয়ান্টিটি সাপ্লাইড যেটা, সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। মানে প্রাইসের উপর বেস করে আমি কোয়ান্টিটিটাকে সেট করছি। প্রাইস যখন কমে যাচ্ছে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, প্রাইস যখন বেড়ে যাচ্ছে কোয়ান্টিটি কি কমে যাচ্ছে। আচ্ছা, চেঞ্জ ইন ডিমান্ড। স্যার, ইন্ডিপেন্ডেন্ট গুলো তো ইউজুয়ালি হচ্ছে গিয়ে এক্স এক্সিস আঁকা হয়, তাহলে এখানে এটা নিয়ে কথা বলেছি স্যার, এটা নিয়ে আমরা কথা বলেছি। কেউ একজন ওর প্রশ্নের অ্যান্সার দাও, কেন ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এখন উল্টে যাচ্ছে? কারণ এটা একজন স্যার, ওর নামটাও মনে নাই, উনি এটা সেট করে দিছে মার্শাল বা এরকম কেউ স্যার, উনি আলফ্রেড মার্শাল নামক একজন ইকোনমিস্ট, উনি বলেছে এটাকে মার্শালিয়ান ক্রস, নাম হচ্ছে এটাকে মার্শালিয়ান ক্রস বলে। মার্শালিয়ান ক্রস হচ্ছে নর্মাল যে ম্যাথমেটিক্যাল মডেল সেটা হচ্ছে উল্টো, এবং হিসাবের সুবিধার্থে ইকোনমিক মডেলিং এর সুবিধার্থে এর জন্য হচ্ছে অ্যাক্সিস গুলোকে উল্টো করে সেট করা হয়েছে। বুঝতে পেরেছি স্যার? এবং এই সিস্টেমটাকে ফলো করা হয় ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমি যখন ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়ি তখন এরকম একটা ল ছিল, আমার পুরোপুরি মনে নাই, যে ওইটা ওভাবেই ছিল, মানে ওটা পরবর্তীতে প্রমাণিত হলো যে ওটা ভুল, বাট
ভুল হলেও ওটা ওইভাবেই চলে আসতেছে, যেহেতু এভাবেই পড়ে আসতেছে সবাই এভাবেই পড়ে। চেঞ্জ ইন ডিমান্ড, আমি তো বলছি যে হ্যাঁ কিছু বলেছো? এনট্রপি নাকি স্যার? এনট্রপি বলছেন স্যার? এনট্রপি একটা না না, এনট্রপি না, এনট্রপি না, এনট্রপি না, এনট্রপি না, এটা আরেকটা জিনিস। আচ্ছা, তুমি কি সায়েন্সে, ও সরি আমি ভুলে গেছি, আমি সবসময় সোশ্যাল সায়েন্সের মানুষকে পড়াই, তো তুমি তো সিএসসি মানুষ, তুমি তো অবশ্যই সায়েন্স। আচ্ছা, তো যেটা বলছি সেটা হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। ডিমান্ডে কিভাবে চেঞ্জ হয়, ভালো করে গ্রাফটা খেয়াল রাখো, ভালো করে দেখো। অ্যান ইনক্রিজ ইন ডিমান্ড মানে ডিমান্ড হচ্ছে বেড়ে যাচ্ছে। ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে স্যার, কার্ভটা লেফট থেকে রাইটে শিফট করছে। ডিমান্ড ফর এনার্জি কি লিখতে যেন বাড়ছে। আচ্ছা, আমি ওই কি বলে ওই বই থেকে নিয়েছিলাম তো গ্রাফটা, পরে আমি হচ্ছে এটা আমি তো ক্যানভা ইউজ করি, তো ক্যানভা প্রিমিয়াম হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম আর কি। আচ্ছা, when any factor that influences buying plans changes other than the price, ভালো করে খেয়াল রাখো, other than the price of the good there is a change in demand। তার মানে চেঞ্জ ইন ডিমান্ডটা হচ্ছে other than the price, ভালো করে খেয়াল করো, নট প্রাইসের সাথে সম্পর্কিত। সেটা হয়তো এক্সপেকটেশন, আমরা পড়বো সামনে আসতেছে। আদার দ্যান দ্য প্রাইস যদি কোনো কারণে ডিমান্ডে যদি চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হয় চেঞ্জ ইন ডিমান্ড। চেঞ্জ ইন ডিমান্ড, এই যে দেখো অরিজিনাল ডিমান্ড শিডিউল কি ছিল, মানে যেটা হচ্ছে আগে মানে এরকম ছিল 0.522 মানে যেটা আমরা আগে স্লাইডে দেখেছি। আর নিউ ডিমান্ড শিডিউল ধরো হচ্ছে এটা হচ্ছে নিউ ডিমান্ড শিডিউল, কোয়ান্টিটি ডিমান্ড 0.5 এ 32, 1 এ 25, 1.50 তে 20, 2 তে 70। ভালো করে খেয়াল করো, এই যে আমি আবারও বলছি, তার মানে এই না যেগুলো মুখস্থ করতে হবে, তুমি জাস্ট হচ্ছে সিস্টেমগুলো বুঝো যে আসলে কি হচ্ছে। দেখো 0.50 তে 22, 1 এ হচ্ছে কত 50, প্রাইস কিন্তু আনচেঞ্জ স্যার, কিন্তু কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে 22, এখানে 32, এখানে 25, এখানে 10, এখানে 20। তার মানে কি প্রাইসের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জ। তার মানে কি এটার পিছনে কোনো না কোনো রহস্য তো আছে, যে কি কারণে এটা চেঞ্জ হলো, আমরা এটা সামনেই দেখব। বাট চেঞ্জ যে হচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি। এই যে কারটা কি হলো, বাম থেকে ডানে শিফট হলো, কারণ কি সবগুলো বেড়ে গেল, 22 থেকে 32, 15 থেকে 25, 10 থেকে 20, 7 থেকে 17। যে অ্যান ইনক্রিজ ইন ডিমান্ড, ডিমান্ড হচ্ছে বেড়ে যাচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য প্রাইস। এখন কথা হচ্ছে এই যে ডিমান্ডের যে ইনক্রিজ হলো, সেটা কি কারণে ইনক্রিজ হলো, বা সেটার পিছনে ফ্যাক্টরগুলো কি কি, এই যে সেটা হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুডস। মানে ওই যে যেটা বললাম, কফির দাম যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, আমি চা তখন বেশি পরিমাণে খাচ্ছি, আমি চিপ প্রোডাক্ট, চা হচ্ছে চিপ, এজন্য আমি কফি না খেয়ে চা কনজাম্পশন বাড়াই দিচ্ছি আগের থেকে। অথবা এক্সপেক্টেড ফিউচার প্রাইস, কোনো একটা প্রোডাক্টের দাম যদি তুমি মনে করো 10 দিন পরে, ধরো আজকে হচ্ছে 200 টাকা, 10 দিন পরে সেটা 220 টাকা বা 230 টাকায় পৌঁছাবে, তুমি এখনই প্রচুর পরিমাণে কিনে রাখো, স্টক করে রাখো। এরকম হয় না? ওই যে সয়াবিন তেলের ক্ষেত্রে হয়েছিল না কয়েকদিন আগে? জি স্যার। ইনকাম, তোমার ইনকাম বেড়ে গেল, তুমি এখন আগের তুলনায় বেশি পরিমাণে কনজিউম করো, প্রাইসের সাথে কিন্তু কোনো সম্পর্ক হতে পারে এক্সপেক্টেড ফিউচার ইনকাম অ্যান্ড ক্রেডিট। আচ্ছা সরি, এখানে টিটা বাদ দিয়েছি। এখন ঠিক না করলে পরে মনে থাকবে। স্যার টিটাও তো তাহলে স্যার ইনফিরিয়র গুডেই পড়ে স্যার। বুঝিনি স্যার, চাটাও তো ইনফিরিয়র গুডেই পড়ে স্যার। চা ইনফিরিয়র গুডে পড়ে, হ্যাঁ ওই মানে সাবস্টিটিউশন অনুযায়ী হচ্ছে ইনফিরিয়র গুড, যদি চিন্তা করি ইনকামের সাথে। আচ্ছা, এক্সপেক্টেড মানে তোমার যদি এরকম হয়, তুমি সাধারণত আমরা কি করি, ইনকাম বাড়লে মানে আমার কাছে বেশি টাকা পয়সা থাকলে আমি কি ভালো ভালো কফি শপে যাই না, এটাই তো। এখন তুমি যদি মনে করো যে না আমার ইনকাম বাড়ছে কিন্তু আমি ভালো কফি শপে যাবো না, আমি কফি বাদ দিয়ে চা খাবো, তাহলে চা হচ্ছে এখানে ইনফিরিয়র। বাট আবারও খেয়াল রাখো, ইনফিরিয়রের সাথে প্রাইসের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এক্সপেক্টেড ফিউচার ইনকাম, তুমি যদি মনে করো তোমার আগামী মাসে হচ্ছে তোমার স্যালারি বেড়ে যাবে আরো 20,000, তুমি এখন থেকে হচ্ছে কি কনজাম্পশন বাড়ায় দাও,
এরকম হয় না? তোমার মনে হয় না যে তুমি আগামী 1 উইকে তোমার হাতে 10,000 টাকা আসবে বা 20,000 টাকা আসবে বা তুমি সালামি পাবা, তুমি অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার দিয়ে দাও না আগে থেকে? এরকম হয় কি না? অবভিয়াসলি হয়। তুমি যখন মনে করো যে তোমার হাতে সামনে টাকা আসবে, তোমার স্যালারি বেড়ে যাবে, তুমি আগে থেকে কনজাম্পশন বাড়ায় দাও। সেখানে প্রাইসে চেঞ্জ হওয়া লাগে। তারপরে যেটা, সেটা হচ্ছে পপুলেশন। আমাদের পপুলেশন ইনক্রিজ বা পপুলেশন ডিক্রিজ, সেটাও আমাদের ডিমান্ডকে কি এফেক্ট করে। পপুলেশন যখন বেড়ে যায়, ডিমান্ড হচ্ছে কি বেড়ে যায়। পপুলেশন কমলে ডিমান্ড হচ্ছে কি কমে যায়। লাস্ট হচ্ছে প্রেফারেন্স। ওই যে বললাম, তুমি স্যাভয়ের আইসক্রিম একটা খুব পছন্দ করো, ওটার দাম 5 টাকা বাড়ুক, 10 টাকা বাড়ুক, 15 টাকা বাড়ুক, ওটা তোমার কোনো মাথা ব্যথা নেই। ওটা তোমার ভালো লাগে, ওটা খেতে তোমার মজা লাগে, তুমি ওটা খাবে। ওটা প্রাইসের সাথে কোনো মানে ওইখানে এফেক্ট করে না তোমার। সো মানুষের প্রেফারেন্সও হচ্ছে এই ডিমান্ডগুলোকে চেঞ্জ করতে সাহায্য করে। আচ্ছা, এ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ভার্সেস চেঞ্জ ইন ডিমান্ড, ভালো করে খেয়াল রাখো, খুবই 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড এবং চেঞ্জ ইন দ্য ডিমান্ড? চেঞ্জ ইন ডিমান্ডের সাথে চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেডের কি সম্পর্ক? চেঞ্জ ইন ডিমান্ড, ভালো করে খেয়াল করো, চেঞ্জ ইন ডিমান্ড এটা প্রাইসের সাথে সম্পর্কিত নাকি প্রাইসের সাথে সম্পর্কিত না? বলো, মাত্রই তো বলো স্যার, মাত্রই তো বলেছি এই যে ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ড, এটা কি প্রাইসের সাথে সম্পর্কিত নাকি প্রাইসের সাথে সম্পর্কিত না? প্রাইসের সাথে সম্পর্কিত না। হ্যাঁ, প্রাইসের সাথে সম্পর্কিত না। আমার প্রাইস ছাড়াই কোনগুলো সম্পর্কিত? এই যে এগুলো, আমার ইনকাম, আমার ফিউচার প্রাইস, পপুলেশন, প্রেফারেন্স, এগুলোর সাথে হচ্ছে আমার চেঞ্জ ইন ডিমান্ডের সম্পর্ক। প্রাইসের সাথে চেঞ্জ ইন ডিমান্ডের কোনো সম্পর্ক নাই। তার মানে এই ফ্যাক্টরগুলোর কারণে, এই যে 6টা ফ্যাক্টর, এগুলোর কারণে যদি ডিমান্ড বেড়ে যায়, ইনক্রিজ ইন ডিমান্ড হয়, তাহলে সেটা হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। অথবা ডিমান্ড যদি কমে যায়, তার মানে আমার ডিমান্ড কার্ভটা হচ্ছে রাইটে শিফট করছে অথবা হচ্ছে লেফটে শিফট করছে। এটাকে বলা হয় চেঞ্জ ইন ডিমান্ড। চেঞ্জ ইন ডিমান্ড। আর যদি প্রাইসের কারণে চেঞ্জ হয় কোনো কিছু, তাহলে আমাকে শিফট মানে আমার কার্ভ শিফট হয় না, আমার হচ্ছে মুভমেন্ট হয়। ধরো এখন হচ্ছে এই ধরো হচ্ছে একটা প্রাইসে এই পয়েন্টে আছে, ধরো প্রাইস বেড়ে গেল, তখন আমার এই কার্ভেরই হচ্ছে এই পয়েন্টে মানে মুভমেন্ট হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভমেন্ট হয়। আমার প্রাইস বেড়ে গেলে ধরো হচ্ছে এখানে এখন প্রাইস, ধরো হচ্ছে এখানে প্রাইস, এখানে হচ্ছে কোয়ান্টিটি, কিন্তু আমার প্রাইস বেড়ে গেল, তখন কি হবে? এই যে প্রাইস বেড়ে গেলে কোয়ান্টিটি কি হবে? কমে যাবে। অথবা প্রাইস যদি কমে যায়, এই কম প্রাইসে কোয়ান্টিটি কি বেড়ে যাবে। একটা কার্ভের মধ্যে হচ্ছে মুভমেন্টটা হচ্ছে, নট শিফটিং, নট লেফট শিফটিং, নট রাইট শিফটিং। এটা ভালো করে খেয়াল করো। আমার চেঞ্জ ইন ডিমান্ডের সাথে প্রাইসের কোনো সম্পর্ক নাই। প্রাইসের সাথে যেহেতু সম্পর্ক নাই, এজন্য এটা হচ্ছে লেফটওয়ার্ড শিফট হয় অথবা হচ্ছে রাইটওয়ার্ড শিফট হয়। কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, যেখানে হচ্ছে কার্ভের মধ্যে মুভমেন্ট হয়, এখানে হচ্ছে প্রাইসের সাথে সম্পর্কিত। প্রাইস চেঞ্জের কারণে হয় উপরের পয়েন্টে যায় অথবা হচ্ছে নিচের পয়েন্টে যায়। ভালো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। প্রাইসের সাথে চেঞ্জ ইন ডিমান্ডের সম্পর্ক নাই, প্রাইসের সাথে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্ক। এবং চেঞ্জ ইন ডিমান্ড যে ফ্যাক্টরগুলো, যে 6টা ফ্যাক্টর, এগুলোর কারণে হচ্ছে লেফটওয়ার্ড শিফট হয় অথবা হচ্ছে রাইটওয়ার্ড শিফট হয়। কিন্তু প্রাইসের কারণ হচ্ছে কি হয়? মুভমেন্ট। একই কার্ভের মধ্যে হচ্ছে মুভমেন্ট হয়। এই যে দেখো, এই চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ভার্সেস চেঞ্জ ইন ডিমান্ড, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, পড়লে তোমরা বুঝতে পারবে। আজকে এতটুকুই, সাপ্লাইয়ার যাচ্ছি না। এতটুকু পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জিজ্ঞাসা করো যে স্যার এখানে বুঝি নেই বা ওখানে একটু ইস্যু আছে। কোনো প্রশ্ন থাকলে বলো। কি আমি কি ধরে নিব কোনো প্রশ্ন নাই? প্রশ্ন যদি না থাকে তার মানে কিছুই বুঝো না, হয় সব বুঝে গেছে। হাসির কিছু নেই, এটাই সত্য।
আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই 055 071 এই অ্যাটেন্ডেন্স দিছে অ্যাটেন্ডেন্স দিচ্ছি এখন সবাই আসবে ক্লাসে নাকি স্যার হ্যাঁ স্যার এখন আসবে সবাই এটাই অনলাইন ক্লাসের সমস্যা 055 071 122 Yes, sir. 122 Yes, sir. 151 151 180 আর আমাদের লাস্ট 4 ডিজিট বললে সুবিধা হয় 4 ডিজিট আমাদের আচ্ছা নেক্সট থেকে আমি ডাক বাবা যত 3 ডিজিটে দাও ওকে স্যার সামনে একটা 1 লাগাই যাবে তার সামনে একটা 1 লাগিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে এটা কি মানে সব মানে 64 যত সেকশন আছে সব লিখছে জি স্যার আচ্ছা মানে কোনো সমস্যা হবে না তো আমি সবগুলো যদি নাম হাত ওয়ান সেট করে দিই হ্যাঁ সমস্যা নেই স্যার সব 1 আচ্ছা তো আমি কোথায় ছিলাম 180 207 Yes, sir. 212 Yes, sir. 257 Yes, sir. 307 Yes, sir. Yes, sir. 307 Yes, sir. 326 চেষ্টা করবো সাথে সাথে প্রেজেন্ট দেওয়ার জন্য 328 Yes, sir. 333 Yes, sir. 338 354 Yes, sir. 375 Yes, sir. 386 Yes, sir. 394 Present, sir. 405 Yes, sir. 412 413 Yes, sir. 466 Present, sir. 466 Present, sir. 476 Yes, sir. 477 Yes, sir. 479 স্যার আমারটা না মিস হয়ে গেছে 1412 1412 মিস কি রাখবো স্যার স্যার 338 আমার মিস হয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি ওটা দেখে নিতে দিচ্ছি 479 Yes, sir. 484 Present, sir. 494 511 Yes, sir. 544 Present, sir. 576 592 Yes, sir. 599 Yes, sir. 643 Yes, sir. 648 Yes, sir. 676 Yes, sir. 685 Yes, sir. 690 706 750 793 842 793 আছে 750 স্যার 842 Yes, sir. 860 Present, sir. 863 Yes, sir. 867 Yes, sir. 870 Yes, sir. 875 Yes, sir. 878 Present, sir. 953 Yes, sir. 973 Present, sir. 978 Present, sir. 979 Yes, sir.
ঠিক আছে, তো সবাইকে ঈদ মোবারক। সবাই প্রচুর পরিমাণে এনজয় করো, মজা করো, গরুর হাটে যাও, ভূতে টুতে খাইও না আবার, সাবধানে। স্যার আমার প্রেজেন্টটা মিস গেছে 1706 133 Sir, 1863. So 494. স্যার আপনি যদি এভাবে এরকম করেন আর কোথায় যাবো বলেন? কত? 494. Like ও ছিল স্যার, ও অ্যাটেন্ডেন্সের টাইমে গায়েব হয়ে গেছে। আর কারো বাকি আছে? স্যার 6907 প্রবলেম। ঠিক আছে, তাহলে সবাইকে ঈদ মোবারক, মজা করো, গরুর হাটে যাও, আমার সাথে কোথাও মিটিং করো, আবার লাঠি টাঠি খাইও না। আর হচ্ছে ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পর দিন, এরকম 3 দিন পড়াশোনা করা দরকার, এটা একটু চিল। তবে হচ্ছে পড়াশোনার সাথে তাড়াতাড়ি থাকবা। এই কয়েকদিন পুরোপুরি পড়াশোনা ছেড়ে দিও না, তাহলে ভালো যাবে। হ্যাঁ, স্লাইডটা দিলে ভালো হতো। আমি স্লাইড দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, স্লাইড দিয়ে না দিচ্ছি। স্যার, ঈদের ডোমেস্টিক স্লাইড টেস্ট হয় না, এখন প্যারা হয়েছে। স্যার ঈদের 3 দিন যেটা বললাম, ঈদের 3 ঈদের আগের দিন, ঈদের পর দিন, এই সময় পড়াশোনা করার দরকার নেই, কিন্তু এই সাল তো পড়াশোনা করার দরকার। না হলে কিন্তু এই কনসেপ্টগুলো ভুলে যাবো। ঈদের বলতে চেষ্টা করতে হয়, এগুলো জিনিসগুলো পড়া। স্যার গরুর হাটে তো যাওয়া লাগে স্যার, আগের দিন গেলে হয় না, গরু পাই না। গরুর হাটে অবশ্যই যাবা, কিন্তু গরুর হাটে তো সারাদিন থাকবে না, কেমন? গরুর হাটে তো তুমি সারাদিন থাকবে। যাই হোক, এক একজনের পড়ার এফিসিয়েন্সি এক একজন এক ঘন্টা করে ভালো কি বলে অ্যাচিভ করতে পারে, কারো কাছে সময় লাগে। তো নিজের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে নিজে পড়াশোনা করার চেষ্টা করো। নিজের ভার্সিটিতে পড়াশোনা করে তোমরা, তোমাদেরকে ছোট বাচ্চার মতো বলার কিছু নেই। তো সবাইকে আবার ঈদ মোবারক, ভালো থাকবে, এবং ঈদের পরে দেখা হবে। টাটা। কিছু বলার আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের কোর্সের নাম শুধু ইকোনমিক্স না হয়ে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কেন হলো? কারণ ইঞ্জিনিয়ারদের জন্য ইকোনমিক্স দরকার, ইঞ্জিনিয়ারদের ইকোনমিক্স পড়তে হয়, এজন্য এটার নাম ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। আচ্ছা, আমার বাস লেট হয়ে যাবে, 4:20 বাসটা তো ছেড়ে দিবে, 4:08 বাজে আমাকে কলকাতা হয়ে। সবাইকে মোবারক, ভালো থাকো।